আমার ছেলের সাথে তোমার মেয়ের বিয়ে যায় না রফিক। আমার ছেলে আরো ভালো মেয়ে ডিজার্ভ করে। ভাইজান, কি বলছেন আপনি এসব? আপনি তো ঈশা মায়ের সাথে সূর্যের বিয়ে ঠিক করেছিলেন। আশ্চর্য হয়ে রফিক সাহেব তার বড় ভাইকে প্রশ্ন করলেন। যখন করেছিলাম তখন আমার ছেলে ছোট ছিল রফিক। এখন সে বড় হয়েছে, তার নিজস্ব মতামত রয়েছে। যাই হোক, তোমার মেয়েকে সূর্য এর আশায় রেখো না, বিয়ে দিয়ে দিও। আজ তাহলে উঠি। এতক্ষণ বাবা আর বড় কাকার মাঝের কথা দরজার আড়াল থেকে শুনছিল ঈশা। চোখ বেয়ে তার পানি পড়ছে। এটা তো হওয়ারই কথা ছিল, সে জানতো, কারণ তার বড় কাকা প্রচন্ড লোভী একজন ব্যক্তি। এই যে বলছে না, ভালো মেয়ে ডিজার্ভ করে, তার ভালো মানে অনেক বড় লোক বাড়ির মেয়ে ডিজার্ভ। আচ্ছা, সূর্য ভাইও কি একমত কাকার কথায়? ঈশার জন্য কি তার মনে বিন্দু মায়া জাগে নাই? নিজের ভাবনায় ডুবেছিল, তখন তার বাবা তাকে ডাক দিল। ঈশা মা, একটু শুনে যা তো। চোখের পানি মুছে সে বাবার কাছে এগিয়ে গেল। কি হয়েছে বাবা তোমার? কিছু বলবে? আরে তেমন কিছু না, শোন, আজকে কলেজ থেকে ফেরার দরকার নেই। তোর মামা আছে না, সে তোকে যেতে বলেছে। তোর মাও ওই বাড়িতেই গেছে। আচ্ছা বাবা, তুমি যাবে না? আমি আর আম্মা একা একা ওখানে কি করব? আজ তো লামিয়া আপুকে দেখতে আসবে পাগলি। যা, ভালো লাগবে। আর আমি একা থাকতে পারবো, চিন্তা করিস না। বাবার কথায় আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম কলেজের উদ্দেশ্যে। আমি ঈশা রহমান, এবার ইন্টার প্রথম বর্ষে পড়ি। মা বাবার একমাত্র মেয়ে। আমার বাবা একজন আর্মি ছিলেন, কিন্তু বিগত 1 বছর ধরে তার হার্টের সমস্যার কারণে রিটায়ার্ড হয়েছেন। আমার মা রাফিয়া বেগম একজন স্কুল টিচার। সূর্য ভাই হলো আমার বড় কাকার ছোট ছেলে। খুব ছোটবেলায় নাকি বড় কাকাই বলেছিলেন সূর্য সেটেল হলে আমাকে তার পুত্রবধূ করবেন, কিন্তু সময়ের সাথে সাথেই তার মতও পাল্টে গেল। সূর্য ভাই যখন ওয়েল সেটেল, তখন সে আর আমাকে বউ বানাবে না, তাই আমার বাবাকে ওইভাবেই বলে গেলেন। এতে অবশ্য আমার কিছু যায় আসে না, কারণ আমি এসব নিয়ে ভাবিনি। ক্লাস শেষ করে মামার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা মধ্যবিত্ত হলে কি হবে, আমার মামা কিন্তু উচ্চবিত্তদের পর্যায়ে পড়ে। আমার মামার 2 ছেলে 1 মেয়ে, ইফরাত ভাইয়া, আরাফাত ভাইয়া আর লামিয়া আপু। আমি শুধু আরাফাত ভাইয়া আর লামিয়া আপুকেই চিনি, আর ইফরাত ভাইয়াকে কখনো দেখিনি। আমি ছোট থাকতে নাকি আমি ওনার জন্য পাগল ছিলাম অনেক। উনি ছাড়া কিছু বুঝতাম না। যখন আমার বয়স 6, তখন ভাইয়াকে লন্ডন পাঠিয়ে দেওয়া হয়েছিল, জানি না কেন। মামার বাসায় গিয়ে দেখি কত আয়োজন করা হয়েছে। আমাকে দেখে মামি এগিয়ে আসলো। কিরে, এত দেরি করলি কেন? তোর আপু খেপে গেছে তোর উপর। যা গিয়ে দেখা করে আয়। আচ্ছা যাচ্ছি। আম্মু কই দেখছি না কেন? তোর আম্মু তো রান্না করে, আমি গেলাম উপরে। আমি এবার দৌড়ে উপরে উঠতে লাগলাম, আর সিঁড়ির সাথে পা লেগে পড়ে যেতে নিয়ে জোরে চিৎকার দিয়ে চোখ বন্ধ করে নিলাম। আবার চিৎকার শুনে সবাই চলে আসলো, কিন্তু আমি এখনো ব্যথা পাইনি কেন? আমি পড়ে না গেলাম, এখনো ব্যথা পাচ্ছি না কেন আল্লাহ? তাহলে কি আমি মরেই গেলাম নাকি? এই অসভ্য বাদর, চোখ খোল। তুই কি সব বলতাছস? আম্মুর আওয়াজ পেয়ে আমি এক চোখ খুলে দেখিও না, আমাকে কে যেন সিনেমার হিরোদের মতো ধরে রেখেছে। ওনার দিকে তাকিয়ে আমি ক্রাশ খেয়ে গেলাম। আল্লাহ! এই মেয়ে এইভাবে তাকায় আছো কেন? সোজা হয়ে দাঁড়াবা না, আমি ফেলে দিব স্টুপিড। এতক্ষণ যা ভালো ভাবছিলাম এরে নিয়ে ধমক খেয়ে সব শেষ। কি খারাপ লোক! গাল ফুলিয়ে উঠে দাঁড়িয়ে দেখি সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। আম্মু তো চোখ বড় বড় করে তাকিয়ে আছে, মনে হয় আমাকে সেই চোখ দিয়েই শেষ করে দিবে। আমি আমতা করে আবারও দৌড় লাগালাম আপুর ঘরের দিকে। এই আবার দৌড় দিছস? আর একবার পড়লে কে বাঁচাবে? এই মেয়েকে নিয়ে আমি আর পারি না ভাবি। আরে রাফিয়া, ইস্যু তো বাচ্চা মানুষ, বড় হলে ঠিক হয়ে যাবে। আম্মু, ওরে তোমার কোন দিক দিয়ে বাচ্চা মনে হয়? ষাঁড়ের মতো মাইয়া, তারে আবার বাচ্চা বলে? ইফরাত, ইস্যুরে নিয়ে এসব বলে মেরে ফাটিয়ে দিব। ও কিন্তু সবার ছোট, ভুলে যাস না। কিভাবে ভুলবো আমি তাকে? ভুলার মতো নাকি ওই আটার বস্তা? মা গো, আমার হাত শেষ। আমি সেই যে লামিয়া আপুর রুমে এসে বসছি, আর নামি নাই। এদিকে লামিয়া আপু কি সুন্দর লাগছে তা দেখে আমি একদম ফিদা হয়ে গেছি। আপু মাশাআল্লাহ, তোমাকে কি সুন্দর লাগছে আজকে। দেখে তো দুলাভাই একদম ক্লিন ব্লোড হয়ে যাবে। যা দুষ্টু, এভাবে কেউ বলে? তুই ইফরাত ভাইয়ার দিকে অমন ভাবে তাকাইছিলি কেন? ইফরাত ভাইয়া মানে? ওইটা ইফরাত ভাইয়া? ছি ইস্যু, কাকে নিয়ে কি ভাবছিস তুই? মনে মনে কথাগুলো আওড়াচ্ছিলাম, তখন লামিয়া আপু ধাক্কা দিল। কি হয়েছে? ধাক্কা দাও কেন? মনে মনে কি ভাবো আর হাসো তুমি? কি ব্যাপার, কারো প্রেমে পড়ছস নাকি রে ইস্যু? দূর, আমি আর প্রেম? হাউ ফানি! ভাবছিলাম তো ইফরাত ভাইয়া আমাকে ধমক কেন দিল। আমি কি তাকে কিছু বলছি? তুই যেভাবে পড়তে নিছিলি, একবার ভাবছস
পড়লে তোর অবস্থা কি হতো? আচ্ছা বাদ দাও, ড্রেস দাও তো। সারাদিন ক্লাস করে ঘেমে এখন খারাপ লাগছে, শাওয়ার নিবো আমি। আচ্ছা যা তুই ওয়াশরুমে, দেখ প্লাজো আর গেঞ্জি আছে, পরে আয়, দেন ড্রেস পার করে রাখছি আমি। আমার কি উটি পাই আপু। আমি গেলাম, তুমি থাকো। শাওয়ার নিয়ে বের হলাম, চুল মুছতে মুছতে তখন আমার সামনের ব্যক্তিকে দেখে আমি স্পিচলেস। উনিও হা হা করে আমার দিকে তাকিয়ে আছে। আমার হৃদস্পন্দন ক্রমাগত বেড়েই চলেছে। আমি যে চিৎকার দিব তখন উনি মেবি বুঝতে পারছে, দ্রুত বেগে এসে আমার মুখ চেপে ধরলো। এই স্টুপিড, যখন তখন এভাবে চেঁচাস কেন তুই? হ্যাঁ, আমি কিভাবে বলবো, উনি আমার মুখ তো নিজের হাত দিয়ে চেপে ধরে আছে, তাই তো চোখ বড় বড় করে তাকিয়ে আছি। কি হলো বলস না কেন কিছু? কথা নাই কেন এখন? আর এগুলো কি পড়ছস? ছি ছি, এত খারাপ রুচি কেন? আজ না বাসায় মেহমান আসবে? যখন বুঝতে পারলো ইফরাত, তখন সে হাত সরিয়ে দূরে গিয়ে দাঁড়ালো। আপনি এখানে কি করছেন? হ্যাঁ, আপু কোথায়? হ্যাঁ হ্যাঁ, আর আমার ব্যাপারে এত কথা কেন বলেন? ইফরাত কিছু বলতে নিবে তখন লামিয়া চলে আসছে। ভাইয়া তোমাকে নিচে ডাকছে, তারা চলে আসছে। ইফরাত একবার ইস্যুর দিকে তাকিয়ে চলে গেল। লামিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্লাশ করছে। বেড থেকে ড্রেস নিয়ে সে এবার রেডি হয়ে গেল আর লামিয়াকে নিয়ে নিচে গেল। লামিয়াকে দেখতে আসা লোকদের দেখে তো ঈশা অবাক হয়ে হাঁ হয়ে তাকিয়ে আছে। মানুষগুলো আর কেউই না, সূর্য আর তার পরিবার। তারাও যে ঈশাকে দেখে অবাক হয় নাই এমন না, তারাও অবাক হয়েছে। তুই এখানে কি করছিস ঈশা? হ্যাঁ, তুই এই বাড়িতে কেন এসেছিস? তুই কি জানতি আমরা এখানে আসবো? গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো তার কাকা। সবার কথার মাঝখানে ঈশা ওর মামা মামিও মা এসে পড়ল। ঈশার মাও অবাক এদের দেখে। আরে ভাইয়া, আপনি এখানে? আগে বলবেন না আপনি লামুকে দেখতে আসবেন? আমাদের কথা ছাড়ো, তোমরা এখানে কি করছো? আমার ফুপি আমাদের বাসায় থাকবে, এটা এমন কোনো বিষয় না আঙ্কেল। আর ফুপি, তুমি এদেরকে চিনো? হ্যাঁ বাবা, এনারা হচ্ছেন ঈশার বড় কাকা আর তার পরিবার। আর ভাইয়া, আপনার হয়তো মনে নেই, আসফিক খান হলেন আমার বড় ভাই। শফিক সাহেব যে অবাক হয় নাই এমন না, তবু আমতা আমতা করে চুপচাপ বসলো। সূর্য এর দৃষ্টি তো ঈশাতে আটকানো। তা সবার চোখ এড়ালেও একজনের চোখ এড়ালো না। লামিয়া সূর্যের এক ঝলক দেখছে। লামিয়ার যে সূর্যকে ভালো লাগছে লামিয়াকে দেখলে বোঝা যায়, কিন্তু সূর্য সে কি চায়? ঈশা ওখান থেকে সরে রুমে চলে গেছে আর ইফরাত এখনো এখানে দাঁড়িয়ে সবার কথা শুনছে। সূর্য এর বাবার তো লামিয়াকে অনেক পছন্দ হয়েছে, হবেই বা না কেন। লামিয়ারা যে খুবই বড়লোক। লামিয়ার মতো এমন সোনার ডিম পাড়া হাসি তাদের দরকার। কি যে মিষ্টি মিষ্টি কথা তার মুখ থেকে সরছেই না। ইফরাতের লোকটাকে একটুও ভালো লাগে না, তার আলগা ভালো মানুষই দেখে। সূর্যকে অপছন্দ হওয়ার কারণ নাই, খুবই সুন্দর দেখতে সূর্য, আর ভালো জবও করে। লামিয়াকে এবার ওখান থেকে নিয়ে যাওয়া হবে, তখনই সূর্যের মা তার হাতের থেকে খুলে একটি স্বর্ণের আংটি লামিয়াকে পরিয়ে দেন। লামিয়া খুব লজ্জা পায়। লামিয়ার মা এতে খুশি হননি, তবুও মেহমান দেখে নাও বলতে পারেননি। মুখের ওপর এভাবে না বলে অপমানিত করতে চান না। আর লামিয়া তাদের একমাত্র মেয়ে, সেখানে কোনো খোঁজ খবর ছাড়া কিভাবে বিয়ে দিবে মেয়ে? লামিয়ার মা ইশারা মাকে বললেন লামিয়াকে নিয়ে যেতে। দেখেন ভাই সাহেব, আসছেন মেয়ে দেখছেন, কিন্তু এভাবে আপনাদের আমার মেয়েকে আংটি পরানো উচিত হয়নি। আমাদেরও ভাবার সময় দেওয়া লাগবে, আর লামিয়া এর মতামত জানা দরকার। আরে আপা, আপনার এমন মিষ্টি মেয়ে আমাদের খুব পছন্দ হয়েছে, তাই তো মেয়েকে গিফট করলাম। আর শুনেন আপা, এটা বড় ব্যাপার না, এরা আজকালের ছেলে মেয়ে। আপনি এক কাজ করুন, সবার থেকে পারমিশন নিয়ে না হয় সূর্য আর লামিয়াকে একা কথা বলার সুযোগ দিন। লামিয়ার মা সূর্যের দিকে তাকালেন। মাথা নিচ দিকে দিয়ে চুপচাপ বসে আছে ছেলেটি। লামিয়ার মায়ের যে সূর্যকে জামাই হিসেবে অপছন্দ এরকম না, তবুও সে মেয়ের ইচ্ছাকেই প্রাধান্য দিবেন। ইফরাত সূর্যকে নিয়ে বাড়ির ছাদে যেতে বলল। ইফরাত একবার সূর্যের দিকে তাকালো, কিন্তু সূর্যকে দেখে বোঝার উপায় নাই এই ছেলের মনে কি চলছে। আমার সাথে আসুন আপনি। সূর্য এবার উঠলো, উঠে ইফরাতের সাথে হাঁটা ধরলো। ইফরাত লামিয়ার ফোনে মেসেজ করে বলছে ঈশাকে নিয়ে ছাদে যেতে। লামিয়াও বাধ্য মেয়ের মতো ঈশাকে নিয়ে হাঁটা দিল ছাদের দিকে। আচ্ছা, আপনি কি বিয়েতে রাজি মিস্টার সূর্য? সূর্য নির্বিকার ভঙ্গিতে তাকিয়ে আছে, কি বলবে বুঝতে পারছে না। তখন ছাদে ঈশা আর লামিয়া এসে উপস্থিত হয়। সূর্যকে দেখে লামিয়া অবাক, সে ভাবে না সূর্য এখানে থাকবে। লামিয়া আম্মু তোকে আর উনাকে কথা বলার জন্য এখানে পাঠিয়েছে। তোরা কথা বল, আমি আর ইস্যু সিঁড়িতেই আছি।
ইফরাত ইসুর হাত ধরে নিয়ে নিচে নামা শুরু করলো। সূর্যের চোখ এবার লাল হতে শুরু করলো। কপালে বিন্দু বিন্দু ঘাম আর দৃষ্টি ইফরাতের হাতের দিকে সীমাবদ্ধ। লামিয়া নিচের দিকে তাকিয়ে আছে আর বিরক্ত হচ্ছে, আর ভাবছে কিছু বলছে না কেন লোকটা। আপনি কি কিছু বলবেন, না আমরা এভাবে দাঁড়িয়ে থাকবো? কি দিয়ে আমি শুরু করব তা বুঝতে পারছি না মিস। আপনি কি কাউকে ভালোবাসেন বা কাউকে পছন্দ করেন? এখন বলার মানে হয় না। তা আপনার কি মতামত এ বিয়ে নিয়ে? আপনি কি রাজি আছেন আমাকে বিয়ে করার জন্য? লামিয়া উত্তর কি দিবে সে লজ্জায় লাল হচ্ছে। কিভাবে এত সহজে লোকটা প্রশ্ন করে ফেললো। অন্যদিকে ইফরাত ঈশাকে নিয়ে নিচে নামার পর, আমার হাত ছাড়ুন ইফরাত ভাইয়া, আমি ব্যথা পাচ্ছি হাতে। তখন তো আমি কিছু বলতেই পারলাম না তোকে ঈশা। আয় হায়, তখনকার মাইর দেওয়া বাকি আছে না? আমার মুখে মুখে তর্ক করছিলি। তখনকার কথা মনে পড়তেই ঈশার গাল লাল হতে শুরু করলো লজ্জায়। পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়ে ফ্লোরে আঁকিবুকি করতে শুরু করলো। ইফরাত ঈশায়ের এমন কাণ্ডে মুচকি হাসলো। আপনি কিভাবে উইদাউট পারমিশন একজন মেয়ের রুমে আসেন? হ্যাঁ, আমি আমার বোনের রুমে গিয়েছিলাম নক করেই, সেখানে যে আপনি থাকবেন তা কি আমি জানতাম? লামি আর সূর্যকে নেমে আসতে দেখে দুইজনই চুপ হয়ে গেল। লামি আর সূর্য ইফরাতদের কাছে এসেই, কি ব্যাপার ঈশা, তুই এভাবে দাঁড়িয়ে লজ্জা পাচ্ছিস কেন? সূর্য যে এভাবে প্রশ্ন করবে তা ভাবতে পারে নাই ঈশা। আর সূর্যের মোটেও ভালো লাগছে না ঈশার এসব কাণ্ড। আসলে ভাইয়া তেমন কিছু না, আপনি ভুল দেখছেন। তাই এখানে কখন আসলি? আমি তো তোকে কলেজে দেখে আসলাম। কলেজ ছুটির পরই চলে আসছি। আচ্ছা ভাইয়া আমি গেলাম, লামিয়া আপু আসো। লামিয়া ঈশাকে নিয়ে চলে যেতে সূর্য আর ইফরাত নিচে আসলো। এতক্ষণ বড়রা কথা বলছিলেন। সূর্যকে আসতে দেখে সূর্যের বাবা বললেন, আপা, এবার আরেকবার একটু কষ্ট করে লামিয়া আমাকে নিচে একটু রাখবেন? আরে এত কষ্টের কি আছে, ইস্যু লামিয়াকে নিয়ে একবার নিচে আসো তো। মামির আওয়াজ পেয়ে ঈশা লামিয়াকে নিয়ে আবার আসলো। কি ঝামেলা, শুধু উপর উঠা আর নিচে নামো। লামিয়াকে দেখে সূর্যের বাবা একটা খাম হাতে দিয়ে দেন। আর ওনারা চলে যাবার প্রস্তুতি নিচ্ছে, তখন সূর্য বলে ওঠে, ছোট মা, তোমরা বাসায় যাবে না? আসো তাহলে, তোমাদের ড্রপ করে দিব আমরা। হ্যাঁ বাবা, যাবো তো। এই ইস্যু যা, ব্যাগ নিয়ে আই, একসাথেই যাই। আরে তুমি এখন কেন যাবা? আজকে থাকো, তোমার ভাই কিন্তু বকবে। আরে ভাবি, ঈশার বাবা একা বাসায়, লোকটা অসুস্থ তাই। ফুপি, তুমি গেলে যাও, ঈশা আজ এখানে থাকবে। এই নিয়ে আমি আর কোনো কথা শুনবো না। ইফরাতের গম্ভীর আওয়াজে আর কিছু বলল না ঈশারের মা। সূর্যের এসব মোটেও ভালো লাগছে না। অনেকক্ষণ হয়ে গেছে ঈশার মা চলে গেছেন। সেই থেকে যে লামের রুমে এসে ঈশা বসছে আর ওঠার নাম নাই। মামি অনেকবার এসে ঈশাকে ডেকে গেছে খাবার খাওয়ার জন্য, কিন্তু এই মেয়ের যাওয়ার নামই নাই। বসে বসে কি আকাশ পাতাল ভাবছে আর হাতের নখ কামড়াচ্ছে তা আল্লাহ ভালো জানেন। লামিয়া বেশ বিরক্ত হচ্ছে ঈশায়ের এমন কাজে। এই মেয়ে, এবার উঠে খেতে যাবি নাকি লাঠি এনে তোকে আমি পিটানো শুরু করব? বিকেল হয়ে গেছে, এখনো দুপুরের খাবার খাওয়া হয় নাই। আরে রাখো তো বাপু তোমার খাওয়া, আমি আছি আমার চিন্তায়। আচ্ছা ওই কিপটা বুড়ায় দেখো তো তোমার খামে কত টাকা দিছে। ঈশা যে তোমার গুরুজন হয় না, বড় মানুষদের এভাবে বলতে হয় না, জানো না? প্রথম বিয়ে হওয়ার আগেই শ্বশুর বাড়ির সাপোর্ট টানছো নাকি? হ্যাঁ, দ্বিতীয়ত ওইটা আমার সো কল্ড বড় কাকা, তুমি ভুলে গেছো সে কি করছে আমার আব্বু আর আম্মুর সাথে? মামি তো আমাদের সবই খুলে বলেছিল। হ্যাঁ মানলাম, শুধু জানতাম আমার বড় কাকার ব্যাপারে, দেখো নাই এইটুকু তো, তাই না? ইস্যু, আমি তো এমনি বলছি, তুই সিরিয়াস কেন হচ্ছিস? আমার ভাল লাগছে না আপু, পুরো কথা না বললে শান্তি পাবো না আমি তোমাদের। মামি, ইফরাত ভাইয়া, মামা কোথায় তোমরা? তাড়াতাড়ি আসো এদিকে। ঈশার চিৎকার শুনে বাড়ির সবাই লামিয়ার রুমে ছুটে আসলো। সবাই ভাবছে কি হয়েছে যে ঈশা এভাবে চিৎকার দিল। সবাই এসে দেখে ঈশা আর লামিয়া স্বাভাবিকভাবেই বসে আছে। এইভাবে কে চিৎকার করে? আমাদের ভয় পাইয়ে দিয়েছিলি। আসলে তোমাদের সাথে আমার কিছু কথা বলার ছিল, আমি জানি আম্মা কখনো এসব তোমাদের বলবে না। ইডিয়েট, যা বলা তাড়াতাড়ি বলে, এভাবে ডাকার মানে আছে? আসলে মামি আমি কিভাবে শুরু করব জানি না। ইফরাত ভাইয়া তো কিছুই জানে না। মামি মনে আছে তোমার? তুমি আমাদেরকে কি বলেছিলে? আমার মা বাবা পালিয়ে বিয়ে করায় মামা আম্মার সাথে সব সম্পর্ক শেষ করেন। তখন তো আর তোমাদের সাথে আর যোগাযোগ ছিল না। আমার দাদা দিদুনকে উল্টাপাল্টা বুঝিয়ে আমার বাবার মাকে বাড়িতে উঠতে দেননি। তখন আমার বাবা কতটা কষ্ট পেয়েছেন। আমার বাবা মা অনেক কষ্ট করেছেন।
ভাড়া বাড়িতেই থেকেছেন। আমার জন্মের পর দাদাই এর মন গলে, তাই তিনি বাবা মাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যান। আমার বাবা হলেন শান্ত সহজ সরল একজন ব্যক্তি। দাদাই দিদুনের অনেক প্রিয়। দাদাই মারা যাবার আগেই দাদাইয়ের নামের বেশ অর্ধেক সম্পত্তি আমার বাবার নামেই করে দেয়, আর বাকি অংশ বড় কাকার নামে। তখন আমার বড় কাকা প্ল্যান করে কিভাবে সেই সম্পত্তি আয়ত্তে নেবে। এইবার আসি মূল কথায়। সেই সম্পত্তির জন্য বড় কাকা সূর্য ভাইয়ার সাথে আমার বিয়ে ঠিক করেন, আর সেই ব্যাপারটা গোপন রাখতে বলেন। আমার বাবা ভাইয়ের কথা ফেলতে পারেন না, তিনিও রাজি হয়ে যান। এভাবেই কাটতে থাকি দিন। সূর্য ভাইয়া আমার প্রায় 10 বছরের বড়। যখন ওনাকে পড়ানোর জন্য বাইরে পাঠাবেন তখন টাকার দরকার। সেই ছুতোতেই আমার বাবার কাছ থেকে সব সম্পত্তি নিয়ে বিক্রি করে সূর্য ভাইয়াকে পড়ালেখা করানোর জন্য অ্যাপ্রুভ পাঠান। আমার বাবা মা এই আফসোসের কোনো কালেই ছিল না। কাকা কাকিরা তো সবসময় ঢাকা থাকতেন, আর আপনাদের চিনে না, কারণ কখনোই জানতেই চান নাই আপনাদের ব্যাপারে। অবশ্য জানতে বা চাইবেন কেন, তার দরকার ছিল আমার বাবার সম্পত্তি। মামা আমাদের যে মেনে নিয়েছেন তা জানতেন না। এইভাবে যাওয়ার পর কি হয়েছে জানি না আমি ঠিক। আজ সকালে বড় কাকা আমার বাসায় গিয়ে বলে এসেছেন আমার বাবাকে যে তার বিলেত ফিরত ভালো জব করা ছেলের সাথে আমাকে মানায় না, তাই যেন আমার বিয়ে অন্য কোথাও দিয়ে দেন। তার ছেলের সাথে নাকি আমার বিয়ে যায় না। আমি চাই না এমন একটা লোভী পরিবার এই লামিয়া আপুকে বিয়ে দিয়ে তার জীবন নষ্ট করুন। লামিয়া আপু, আমাকে ভুল ভেবো না প্লিজ। সূর্য ভাইয়ের প্রতি আমার কোনো কালই কোনো ফিলিংস ছিল না। সবাই স্তব্ধ হয়ে বসে আছে, কি বলবে বুঝতে পারছে না। এত কিছু হয়ে গেল আর তারা কিছুই জানে না। ইস্যু, আমরা কি তোদের কেউ ছিলাম না? আমাদের বলিসনি কেন? আমাদের বললে তো আমরা কিছু একটা করতে পারতাম। আর হ্যাঁ, তখন রাফিয়া আমাদের কিছু বললো না কেন? আপনি আমাকে চেনেন না মামা, এগুলো আম্মা কখনোই আপনাদের বলতেন না। আচ্ছা, এসব এখন বাদ দাও। আর যা বলার সূর্যের পরিবারকে তোর মামা বলে দিবেন। এবার যা, ফ্রেশ হয়ে খেতে বস। আম্মু, আজকে আমরা বাসায় খাবো না। আজকে আমি ইস্যু আর লামুকে ট্রিট দিব। আজকে ওদের ঘুরতে নিয়ে যাব, দেন আমরা রাতে ডিনার করে ফিরবো। সত্যি ভাইয়া? যাই হোক, অনেকদিন হয়েছে ঘুরতে যাই না। রিশু, তোরও তো ইচ্ছা ছিল যাওয়ার। মামা মামি আমাদের একা ছেড়ে দিয়ে চলে গেলেন। ভাবছেন বাচ্চাদের মাঝে তাদের থেকে কি লাভ। আই এম সরি লামিয়া আপি, আমি জানি সূর্য ভাইয়াকে তোমার অনেক ভালো লেগেছে। হ্যাঁ, সূর্য ভাইয়া হয়তো খারাপ নন, কিন্তু ওনার বাবা মাকে আমি একটু বিশ্বাস করতে পারি না। আরে পাগল, আমি কিছু মনে করি নাই। আর বাদ দে, আমার কপালে যে আছে আল্লাহ তাকেই পাঠাবেন আমার জন্য। তোরা এত প্যান প্যান না করে গিয়ে রেডি হ তাড়াতাড়ি। আমি গেলাম রেডি হতে। ইফরাত চলে যেতেই লামিয়া আর ঈশা জোরে শব্দ করে হেসে দেয়। লামিয়া ঈশা দুইজন তাড়াতাড়ি রেডি হয়ে নিচে নেমে ইফরাতের জন্য অপেক্ষা করছে। আচ্ছা লামিয়া আপু, আরাফাত ভাই আর ভাবি কবে আসবেন? অনেক দিন তো হয়েছে, তাদের কোনো খবরই নেই। ভাবি আর ভাইয়া হানিমুনে গেছে গাধি, এত তাড়াতাড়ি কিভাবে আসবেন? তখন ইফরাত নিচে নামছে। ইফরাতকে দেখে ঈশা হাঁ হয়ে তাকিয়ে আছে। আজকে ইফরাত ভাইয়াকে অনেক সুন্দর লাগছে। শ্যামবর্ণের মানুষ যে এত সুন্দর হতে পারে তা ভাবনার বাহিরে ঈশার। ইফরাত অতটা লম্বা নন, 5 ফুট 8 ইঞ্চি, আর গায়ের রং শ্যামবর্ণের। ঈশাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মুচকি হাসলো ইফরাত। ওদের সামনে গিয়ে বলল, দুই চুন্নি এমন জঘন্য টাইপ সাজলি কিভাবে? আর ইস্যু, তোরে তো পেটনি লাগছে। এভাবে কেউ চুল ছাড়ে? বাহিরে গরম জানোস না? আর ধুলা ময়লায় চুলও নষ্ট হবে। দুইজন চুল গিয়ে বিনুনি করে আয়, আর মাথায় কাপড় দিয়ে ঢেকে আসবি যাতে চুল দেখা না যায়। ইফরাতের কথায় রাগ লাগলো। দুবোন অনিচ্ছাকৃতভাবে আবার রুমে গিয়ে চুল বিনুনি করে মাথা ঢেকে আসছে। গিয়ে দেখে ইফরাত গাড়িতে বসে আছে। লামিয়া জলদি গিয়ে ব্যাক সাইডে বসে পড়ল। ঈশাও লামিয়ার সাথে বসবে তখন। আমার গাড়িতে ঘুমানোর অভ্যাস, তাই ইস্যু তুই ভাইয়ার সাথে বস। তুই এখানে বসলে আমার সমস্যা হবে। দুইজন পিছে বসবা, আর আমি একা এখানে ড্রাইভারের মতো গাড়ি চালাবো? ড্রাইভাররা এত সাজুগুজু করে গাড়ি চালায় না ভাইয়া, তাই কেউ আপনাকে ড্রাইভার ভাববে না। ইফরাত মুখ গোমরা করে গাড়ি চালাচ্ছে, কারণ ঈশা তাকে ভদ্রভাবে অপমান করছে। ঈশা বসে বসে ভাবছে কি কি খাবে। ভাইয়া, আমার এক ফ্রেন্ড কল দিছে আমাকে। ওরা সবাই নাকি মিট আপ প্ল্যান করছে। আমি বলছিলাম কি তুমি ইস্যুকে নিয়ে আলাদা ঘুরে আসো, আর আমাকে আমার ফ্রেন্ডসদের ওখানে দিয়ে এসো। আবার যখন বাড়ি যাবা ওখান থেকে পিক করে নিও। তাহলে ঠিক আছে, যা, সাবধানে থাকবি। আর আমি না আসা অবধি কোথাও যাবি না। আচ্ছা ভাইয়া, তোমরাও খুব এনজয় করো। আর শোনো, আমি তোমাদের সাথে যাওয়ার আগে ফুচকা খাবো, তাই আগে খেয়ে ফেলো না। আচ্ছা, সাবধানে থাকিস, আর আমাকে কল দিস টাইম মতো।
আপু আমাকে নিবে না তোমার সাথে? আমি একা একা কি করব? আরে আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে তুই কি করবি? আর একা কোথায়, ভাইয়া আছে না, আমি গেলাম, টাটা। লামিয়া চলে যেতেই ঈশা মুখ গোমড়া করে বসে আছে, কারণ সে একদমই চুপচাপ থাকতে পারে না। যেহেতু লামিয়া নাই, সে এবার কার সাথে কথা বলবে? ইফরাতের সাথে সে তো ততটা ইজি নয়। অন্যদিকে আপনার কথায় আমি ভাইয়াকে আর ইস্যুকে মিথ্যা বলে এসেছি। আপনি আমাকে কেন ডাকছেন? আর আমার নাম্বারই বা কোথায় পেলেন? দেখো, আমি তোমার নাম্বার কোথায় পাইছি সেটা ম্যাটার করে না। আমার অনেক জরুরি কথা ছিল তোমার সাথে, তাই এখানে ডেকেছি। সূর্য লামিয়াকে ফোন করে বলায় সে ইফরাত আর ইস্যুকে মিথ্যা বলে এসেছে। লামিয়া যে সূর্যকে ভালোবেসে ফেলেছে তা বলাই যায়, তাই সূর্য ডাকায় সে চলে এসেছে। কি বললেন আপনি আমাকে? আপনাদের কথা আমার আব্বু বলে দিবে। এই ছাড়া আপনার সাথে আমার কোনো কথা নাই। রেগে যাচ্ছ কেন তুমি? থামো, চলো রেস্টুরেন্টে গিয়ে বসে ঠান্ডা মাথায় কথা বলি। এমনিও এখানে অনেক গরম। না, আপনার সাথে আমার আর কোনো কথা নাই। আপনি এক কাজ করেন, চলে যান, আর আমিও চলে যাচ্ছি আমার রাস্তায়। দেখো, এটা রাস্তা, এভাবে কথা বললে লোকে কিভাবে তাকায়? তুমি শুধু আমার অল্প কিছু কথা শুনবা। লামিয়া অনেক ভেবেচিন্তে সূর্যের সাথে হাঁটা দিল। সূর্য হাঁপ ছেড়ে বাঁচল। ইফরাত আর ঈশা রেস্টুরেন্ট থেকে খাবার খাওয়া শেষ করে বাইরে হাঁটছে। ঈশা আগে আগে আর ইফরাত তার পিছে পিছে। ইস্যু চল তো, সামনের পার্কে গিয়ে বসি। খাবার বেশি খাওয়া হয়ে গেছে, আর হাঁটতে পারছি না। ইস্যু ইফরাতের কথায় জোরে হাসা শুরু করলো। ইস্যু এর এমন হাসি দেখে আশেপাশের মানুষ অদ্ভুতভাবে তাকিয়ে আছে। তারা হয়তো ভাবছে মেয়েটা কি পাগল হয়ে গেল যে মাঝ রাস্তায় এভাবে হাসছে। ইফরাতের এবার রাগ হচ্ছে, মেয়েটার কি বুদ্ধি নাই যে এভাবে জোরে জোরে হাসছে। ইফরাত এবার ঈশার হাত টেনে ধরে নিয়ে যাচ্ছে পার্কের দিকে। আরে ছাড়ুন, আপনি রাক্ষসের মতো গিলছেন আর পরে বলেন হাঁটতে পারবেন না, আবার বলেন হাঁটতে পারেন না, আর আমি হাসলেও দোষ? হ্যাঁ, বলা শেষ করে আবারও হাসতে লাগলো ইস্যু। এবার ইফরাত জোরে এক ধমক দিল। আরেকবার হাসলে আমি সবার সামনে থাপ্পড় লাগাবো। আচ্ছা আর হাসবো না, চলেন না ওই লেকের ধারে একটু বসি। ইফরাত আর ইস্যু গিয়ে লেকের পাশে বসে। দুজনই নীরব, কিভাবে কথা শুরু করবে বুঝতে পারছে না তারা। ইফরাত নিজের মনে জমানো সব কথা বলে দিতে চায়, কিন্তু কোথাও একটা বাধা আছে যার জন্য সে বলতে পারছে না হয়তো। ইস্যু, সত্যি করে আমাকে কিছু বলবি? যা জিজ্ঞেস করব তার সঠিক জবাব দিতে পারবি। কি জিজ্ঞেস করবে ভাইয়া? প্রশ্নগুলো সঠিক হলে তার উত্তরও সঠিক পাবেন। সূর্যকে নিয়ে তোর চিন্তা ভাবনা কি? তোদের ছোটবেলায় বিয়ে ঠিক হয়েছিল, এটা নিয়ে তোর মনে কোনো ফিলিংস জন্মায়নি? ইস্যু একটু অবাক হলো যে আজ হঠাৎ ইফরাত তাকে এসব কেন জিজ্ঞেস করছে। সত্যি বলতে আমি বুঝতাম না ওই সময় তারা এসব ঠিক করে। প্রথম প্রথম আত্মীয়রা আমাকে সূর্যর বউ বলে আমাকে অনেক রাগ হতো। আমি চুপ করে হজম করতাম, আর ততই আমি সূর্য ভাইয়া থেকে দূরে থাকতাম। আমার মনের মধ্যে শুধু ঘুরতো তিনি আমার বড় ভাই, ওনাকে আমার ভাই ছাড়া আর কিছুই মনে হতো না। আমি তার থেকে সবসময় দূরে থাকতাম, এটা ওনার পছন্দ হতো না, তাই আমাকে মাঝে মাঝে অনেক বকা দিত। যতই বড় হতে লাগলাম আর কাকা কাকির আসল রূপ বেরিয়ে আসতে শুরু করলো। আমার বাবাকে ঠকানোর জন্য তাদের প্রতি ঘৃণা ছাড়া আমার কিছুই আসে না। আমি তাদের প্রচন্ড ঘৃণা করা শুরু করি। তবে সূর্য ভাইয়াকে তার পরিবারের বিরুদ্ধে কখনো কথা বলতে দেখিনি, আর এরপর থেকে আমি একেবারে ভাইয়ার সাথে কথা বলা বন্ধ করে দেই। সূর্য ভাইয়ার জন্য আমার মনে কোনো ভালোবাসা নেই, আর না আছে শ্রদ্ধা। অনেক মনোযোগ দিয়ে ইফরাত ইস্যুর কথা শুনছিল। ইস্যু অনেকটা ম্যাচিউরড স্বভাবের, সে নিজেকে সামলাতে পারে, নিজের ইচ্ছা অনিচ্ছা সব কন্ট্রোল করতে পারে। তবে মেয়েটা খুব বাবা ভক্ত। বাবা বলতে সে অজ্ঞান। হয়তো প্রতিটা মেয়েই বাবার পাগল হয়, বাবাকে তো তারা খুব ভালোবাসে। চারদিকে তাকিয়ে দেখে সন্ধ্যা নামছে। ব্যস্ত নগরীর সবাই খুব ব্যস্ততায় যাওয়া আসা করছে। পার্ক থেকে এবার তাদের বেরোনো উচিত। আবার লামিয়াকে পিক করবে তারও একটা ব্যাপার আছে। ইস্যু চল, এগোনো যাক, সন্ধ্যা হচ্ছে, আবার লামিয়াকে নিয়ে আসতে হবে আমাদের। হ্যাঁ ভাইয়া চলো, অনেক দেরি হয়ে গেছে। তুই আমাকে এত ভাইয়া ভাইয়া ডাকস কেন? হ্যাঁ, এক কথা 100 বার ভাইয়া ডেকে বোঝানো লাগে আমি তোর মামাতো ভাই। ইস্যু হাসলো, সে তো ইফরাতকে রাগাতেই চায়। ইফরাতকে রাগাতে তার বেশ লাগে। ইফরাত রাগলে সেই সময়টা খুব উপভোগ করে ইস্যু। লামিয়া চুপচাপ সূর্যের কথা শুনছে মন দিয়ে। তার মোবাইলের রিংটোনে ধ্যান ফিরল। ফোন হাতে নিয়ে দেখলো তার ভাই কল দিয়েছে। হ্যালো ভাইয়া, হ্যাঁ আমার তো হয়ে গেছে। তোমরা কোথায়? আমাদেরও হয়েছে অনেক আগেই, তোর জন্য অপেক্ষা করছিলাম। তুই কল দিচ্ছিলিস না, তাই আমি দিয়ে দিলাম। শোন, কই আসোস, অ্যাড্রেস দে। আরে তোমার আশা লাগবে না, শুনো, তোমরা হানিফ মামার ফুচকার দোকানে গিয়ে ওয়েট করো, আমি আসছি।
আচ্ছা তাড়াতাড়ি আসিস কিন্তু, আমি অপেক্ষা করব। লামিয়া কল কেটে সূর্যের দিকে তাকিয়ে বিদায় নিল। আসার সময় লামিয়ার মধ্যে যে রাগ ছিল, যাওয়ার সময় তার ছিটে ফোটাও নাই। সে মুচকি হেসে সূর্য থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেল। লামিয়া চলে যেতে সূর্য শয়তানে হাসি দিল। যা বলার সে তো লামিয়াকে বলেছেই। কি ভেবেছিলিস তুই ইস্যু? আমাকে বিয়ে করতে তুই অসম্মতি জানাবি আর আমাকে অপমান করবি, আমি তা সহজে মেনে নিব? তা কখনোই হবে না। বি প্রিপেয়ার্ড ইস্যু। এখন তোর লাইফে আমি আসছি, সূর্য আসছে, যে তোর লাইফের প্রতিটা মুহূর্ত বিষিয়ে তুলবে। ইফরাত আর ইস্যু অনেকটা সময় এসেছে ফুচকার দোকানে। ইস্যু তো 3 প্লেট ফুচকা অর্ডার করে দিয়েছে। ইফরাত বসে বসে ইস্যুর কাণ্ড দেখছে আর হাসছে। ইফরাত ভাই আপুকে কল দিয়ে জিজ্ঞেস করেন কখন আসবে, আমার আর ভাল লাগছে না। ইফরাত ফোন বের করছে আর ওই মুহূর্তে লামিয়া চলে আসছে। লামিয়াকে দেখে ইফরাত আবার ফোন পকেটে ঢুকিয়ে ফেললো। তুমি এত লেট করছো কেন লামিয়া আপু? জানো আমি তোমাকে অনেক মিস করেছি, আর আমার একা একা কত বোরিং ফিল হচ্ছিল। আরে আমি আমার ফ্রেন্ডসদের সাথে ছিলাম তাই, আর ওদের থেকে তাড়াতাড়ি আসলাম তো ওদের জন্য। লামিয়া খুব সুন্দরভাবে সবাইকে মিথ্যা বলে বুঝিয়ে নিল। এরপর ওরা সবাই একসাথে ফুচকা খেয়ে বাড়ির দিকে চলে গেল। বাড়ি ফেরার পর ইফরাত নিজের রুমে আর ঈশা লামিয়ার রুমে চলে গেল। ইফরাত রুমে ঢুকে শুয়ে পড়লো। ওর হিসাব কিছুতেই মিলছে না। লামিয়া ফ্রেশ হয়ে শুয়ে মুচকি মুচকি হাসছে। ব্যাপারটা ঈশা ঠিকই খেয়াল করলো। আপু তুমি একা একা হাসছো কেন? কি হয়েছে তোমার? আমার আবার কি হবে, আমি ঠিক আছি। আর তুই ভুল দেখছিস, আমি হাসি নাই। আচ্ছা তাহলে তুমি তোতলাচ্ছ কেন? হুম। বেশি কথা না বলে গিয়ে ঘুমিয়ে পড় যা। আর শোন, পিচ্ছির মতো থাকবি, বড়দের মতো বিহেভ করবি না। লামিয়ার এই ব্যবহারে ঈশা কষ্ট পেল অনেক। সে ভাবতে লাগলো লামিয়া তো কখনোই আগে এমন ব্যবহার করে নাই তার সাথে। আজ হঠাৎ কি হলো লামিয়া এইভাবে কথা বললো ওর সাথে। ঈশা লামিয়াকে নিজের খারাপ লাগাটা বুঝতে দিল না এবং সে খুব সুন্দরভাবে শুয়ে পড়লো ঘুমের উদ্দেশ্যে। সবাই ঘুমাচ্ছে, শুধু ইফরাতের চোখে ঘুম নেই। রাতের আকাশ দেখছে সে একা একা। আকাশের চাঁদটা এত সুন্দর কেন? এভাবে একা একা বসে চন্দ্রবিলাস করতে খারাপ লাগছে না ইফরাতের। সে বসে বসে তার প্রিয়তমার কথা ভাবছে, কিভাবে সে আপন করে নিবে তার প্রিয়তমাকে। আচ্ছা, সে যে এত ভালোবাসে ইস্যুকে, ইস্যু কি তা বুঝবে? ইস্যুকে তার সব খুলে বলতে ইচ্ছা করে। মনে হয় নিজের মনের লুকানো সব অনুভূতির কথা বলে দিতে, কিন্তু খুব ভয় হয় তার, যদি ঈশাকে সে হারিয়ে ফেলে। আচ্ছা, এভাবে আর কতদিন ভয় থাকবে সে? কিছু একটা ভাবলো আর ভেবে একা একাই হাসলো। সকালের রৌদ্রতাপ যখন ঈশার মুখের উপর পড়ে তখন চোখ মুখ কুঁচকে ফেলে সে। বিরক্ত হয়ে অন্য পাশে ফিরে শুয়ে পড়ে আবার। এবার সে অনুভব করলো কেউ তার পায়ের তালুতে চিমটি কাটছে। তখন হালকা ব্যথা অনুভব হতেই উঠে বসে পড়ে। হাত দিয়ে চোখ কষলে আবার তাকিয়ে দেখে সে ব্যক্তি আর কেউ নয়, ইরফাত। ইস্যু খেপে গেছে ইফরাতের রেহেন কাজে। সকাল সকাল কেউ এসব করে নাকি? আল্লাহ জানে এই ছেলের কত জ্বালাবে তাকে। আপনি এরকম করলেন কেন? আমি কি ক্ষতি করেছি আমার যে পায়ের তালুতে আপনি চিমটি কাটবেন? হ্যাঁ, আর এত জলদি আমার ঘুম ভাঙানোর ইবা কি ছিল? এত বেলা অবধি কোনো মেয়ে মানুষই বা তোর মতো নাক ডেকে কুম্ভকর্ণের মতো ঘুমাই বলত? আর কি ঘুমের বাহার তার? আর কি বললি এত তাড়াতাড়ি 11টার বেশি বাজে আর তুই এখনো ঘুমাস? কি বলেন 11টা? আরে আজকে আমার 8টায় প্রথম ক্লাস ছিল। আল্লাহ শেষ, আমি ঘুম থেকে যতক্ষণ না উঠালেন আমাকে আরেকটু আগেই উঠাতেন, তাহলেই তো কলেজে যেতে পারতাম। দূর। আহারে, আমাকে উনি ওনার কাজের লোক বানায় রাখছে না, সকাল সকাল ঘুম থেকে উঠাবো? ভাইয়া আপনি শুধু মেয়েদের মতো ঝগড়া করার সুযোগ খোঁজেন কেন? হ্যাঁ, হাই, মেয়েরা হয়তো ঝগড়া করে না যতটা আপনি আমার সাথে ঝগড়া করেন। কি বললি তুই? কি বললি তুই? আমি ঝগড়া করি? আমাকে ঝগড়াইটা বললি? তুই শেষ আজকে ইস্যু। ভাইয়া আমি তো মজা করছি, আমাকে মাফ করে দাও। তোমার হাতে মাইর খাইলে আমি মরে যাব, তাই আমার মতো নিষ্পাপ বাচ্চাকে ছেড়ে দাও। ঈশায়ের এমন বাচ্চামের কথায় ঈশাকে ছেড়ে দেয় ইফরাত। হেসে বলে ইস্যুকে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি নিচে যাইতে নাস্তা করতে। ঈশা ফ্রেশ হতে গেলে ইফরাতও নিচে চলে যায়। নিচে ওর মা বাবা লামিয়া সোফায় বসে গল্প করছে। তখন সে তাদের মাঝখানে বসে পড়ে আর গলা ছেড়ে বলে, আব্বু আম্মু, তোমাদের খুবই জরুরি কথা বলার ছিল, তোমরা শুনবা? কি বলবে তুমি রিফাত? সোজাভাবে বলো। ইফরাত বলল, বাবা, আমি একজন মেয়েকে খুব ভালোবাসি। ওকে ছাড়া আমি নিজেকে কল্পনা করতে পারি না। ওকে হারানোর ভয় আমাকে প্রতিনিয়ত কষ্ট দেয়, আমি ঠিকমতো ঘুমাতে পারি না। মেয়েটা কে রিফাত? তার ঠিকানা বলো, আমরা গিয়ে তার বাবা মার সঙ্গে কথা বলবো। তোমার কোনো ইচ্ছা আমরা অপূর্ণ রাখি নাই। বাবা, ইউ আর লাইক মাই বেস্ট ফ্রেন্ড। সব শেয়ার করলেও এটা শেয়ার করার সাহস আমি কখনোই পাই নাই। মেয়েটা হলো ইস্যু। একদিন যখন লামিয়ার সাথে ভিডিও কলে কথা বলি, সেদিন ইস্যুকে দেখতে পাই।
লামিয়ার সাইডে বসেছিল। ওই সময়টা যেন ওখানেই থমকে যায়। এরপর সব লামিয়াকে বলায় সে সবসময় ইস্যুর আপডেট আমাকে দিত। লামিয়া সব জানতো, শুধু তোমাদের আমি বলতে পারি নাই আব্বু আম্মু। কথাগুলো বলে মাথা নিচু করে তাকিয়ে থাকে ফ্লোরের দিকে। লামিয়াও বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে থেকে বোঝার চেষ্টা করলো তাদের রিয়াকশন, কিন্তু লামিয়া ব্যর্থ। সে বুঝতে পারলো না। কিছুটা সময় কেটে যাওয়ার পর ইফরাতের বাবা মা উচ্চস্বরে হেসে ওঠেন। এ কথা আগে বললেই হতো আমাদের। আচ্ছা যাই হোক, এখন ইস্যু এসে নাস্তা শেষ করলেই আমরা ওদের বাসার উদ্দেশ্যে রওনা হব, আর ওদের রাজি করিয়ে আংটি পরিয়ে রেখে আসব। কি বলো তুমি ইফরাত? ইফরাত ভাবতেও পারে নাই তার বাবা মা ব্যাপারটা এতটা সহজভাবে নিবে। সে হয় যে ইস্যুকে পেয়ে যাবে নিজের করে। ইস্যুকে আসতে দেখে সবাই চুপ করে যায়। ইস্যু আসায় সবাই কথা থামায় ফেলছে। এটা দেখে ইস্যু বলে ওঠে, আমাকে ছাড়া সবাই আড্ডা দিচ্ছে, আবার আমাকে দেখি চুপ হয়ে গেল। বাহ, যাও, আমি কারোর সাথেই কোনো কথাই বলবো না। হয়েছে, এবার যা, খাবার টেবিলে দেখ নাস্তা দেওয়া আছে, গিয়ে খেয়ে নে। এরপর আবার আমরা তোদের বাসায় যাব তোকে দিয়ে আসতে। সত্যি মামি, তুমি যাবে আমাদের বাসায়? আমি একা না, সবাই যাবে। এবার খেয়ে নে। ইস্যু খেতে বসলে ইফরাতও তার পাশে বসে পড়ে। দুজন চুপচাপ খাচ্ছে। ইফরাত ফিসফিস করে ইস্যুকে বলছে, আমাকে অনেক জ্বালাইছোস, আজকে এমন ব্যবস্থা করব যে এরপর থেকে আমার জ্বালানো সহ্য করবি তুই। ইস্যু মুখে খাবার নিয়ে হাঁ করে ইফরাতের দিকে তাকিয়ে আছে, আর ইফরাত মনের সুখে নিজের মতো করে খাচ্ছে। ইফরাত আর ইফরাতের পরিবার ঈশাদের বাসায় আসছে অনেকক্ষণ। ইফরাত, লামিয়া, ঈশা ঘুরতে বের হয়েছে, কারণ বড়রা কথা বলবে সেখানে তাদের অ্যালাউ করে নাই। ঈশাদের বাড়ির সামনে বড় একটি বাগান, আর তার কিছু দূরে সূর্যদের বাড়ি। সূর্যের রুম থেকে ঈশাদের বাগান স্পষ্টভাবে দেখা যায়। ইফরাত আর ঈশা আগে আগে হাঁটছে, লামিয়া একটু আস্তে আস্তে হাঁটছে। ব্যালকনি থেকে সূর্য ইফরাতের সাথে ঈশাকে দেখে রাগের বশে তার পায়ের কাছে থাকা ফুলের টপটা লাথি মারে। এরপর দ্রুত ঈশাদের কাছে যাওয়ার জন্য হাঁটা দেয়। লামিয়ার মনে কি চলছে তা শুধুমাত্র লামিয়া জানে। লামিয়া কি ভাবছে, কি করবে তা শুধুই ধোঁয়াশা। আচ্ছা ইস্যু, তোর কি কখনো কাউকে ভালো লেগেছে? বাসছি যদি বলেন, ভালোবাসা পাপনা। আল্লাহ বলেছেন যে মানুষ সৃষ্টি করেছেন তাদের মনও দিয়েছেন, সুতরাং তোমরা ভালোবাসো, কিন্তু প্রথমে ভালোবাসাটা আমাকে মানে আল্লাহকে বাসো, তারপর আমার নবীকে ভালোবাসো, এরপর মা বাবাকে ভালোবাসো, আর সবশেষে নিজের স্বামী সন্তানকে। তাই আমিও বাসি আমার রবকে, রবের রাসূলকে, আমার মা বাবাকে। যদি প্রেমিক পুরুষের কথা জিজ্ঞেস করে থাকেন তাহলে বলবো হ্যাঁ, আমার একজনকে খুব ভালো লাগে। আমি প্রতিটা মোনাজাতে আল্লাহকে বলি, সে যদি আমার জীবন সঙ্গী হিসেবে উত্তম হয় তাহলে তাকে আমার স্বামী হিসেবে দিও। লামিয়া এবং ইফরাত খুব মনোযোগ সহকারে ঈশার প্রতিটা কথা শুনলো। মুগ্ধতায় তাকিয়ে আছে তারা ঈশায়ের দিকে। এতটুকু পিচ্ছি কিনা এতটা ভাবে। আমি ভাবি নাই বনু, তুই এত কিছু ভাবোস। তোর এই মাথায় এত কিছু জমা আছে। হ্যাঁ আপু, ভাবি অনেক কিছুই আমার আর করা হয় না। যাই হোক, এখন বলো তোমার কি হয়েছে? কাল থেকে এমন আজব বিহেভ করছো কেন? আজব বিহেভ মানে? কই আমি কি করলাম? তোর কোথাও ভুল হচ্ছে। লামিয়ার তোতলানো দেখি ইফরাত আর ঈশা কিছু সন্দেহ করছে, বাট তা প্রকাশ করলো না। ততক্ষণে সূর্য এখানে উপস্থিত হয়েছে। সূর্যকে দেখে ইফরাত একদম খুশি হলো না। সূর্য হাসি মুখে ইফরাতের দিকে হাত বাড়িয়ে দিয়েছে হ্যান্ডশেক করার জন্য। ইফরাত অনিচ্ছা সত্ত্বেও হ্যান্ডশেক করলো। কি ব্যাপার, আজকে সবাই এখানে আসলা? বিশেষ কিছু আছে কি? অনেক বিশেষ কাজেই আজ আসা, দেখতে পারবেন। খুশির খবর আছে আজ একটা, তবে কার জন্য কতটা খুশির তার সময় বলবে। তাই নাকি? কি এমন খবর আমি জানতে পারি নাকি? অবশ্যই, এটা এমন এক খবর যা আজ সবাই জানবে। আর হ্যাঁ, আমরা অবশ্যই মিষ্টি মুখ করাবো। ইফরাতের এমন টিটকারি দেওয়া কথাবার্তা একদম সহ্য করতে পারছে না সূর্য। তবুও মুখে মিথ্যে একটু হাসি ফোটালো জোর করে। সূর্যের অবস্থা দেখে মিটিমিটি হাসছে ঈশা। সূর্য লামিয়ার দিকে তাকিয়ে একব্রু হালকা উঁচু করে জিজ্ঞেস করছে ব্যাপার কি। লামিয়া চোখ নামিয়ে নিল। ইফরাত এবার সবাইকে নিয়ে বাড়ির দিকে রওনা হলো। বাড়িতে ঢুকতেই ঈশাকে ওর মামি টেনে সোফায় বসালো। ব্যাগ থেকে আংটি বের করে পরিয়ে দিল। ইফরাতের আব্বু ইফরাতকে নিয়ে গেল, সাথে ঈশায়ের আব্বু ইফরাতকে মিষ্টি খাইয়ে দিল। এগুলার কিছুই সূর্য বুঝতে পারছে না, আর ঈশা তো অবাক হয়ে হাঁ করে তাকিয়ে আছে। সব তার মাথার উপর দিয়ে যাচ্ছে। ইফরাত এবার হাতে মিষ্টি নিয়ে সূর্যের কাছে গিয়ে জোর করে সূর্যকে খাইয়ে দিয়ে জড়িয়ে ধরলো। আরে ভাই, মিষ্টি মুখ করো, আজ তোমার ছোট বোনের সাথে আমার এঙ্গেজমেন্ট হলো। এ বাবা, একটা মিষ্টি কি খাইলা? দাঁড়াও, আরও একটা আনছি। এঙ্গেজমেন্ট মানে? কিসের এঙ্গেজমেন্ট? কার সাথে কি হচ্ছে বুঝতে পারছি না আমি।
ঈশা আর ইফরাতের বিয়ে ঠিক করেছি আমরা দুই পরিবার। আগামী সপ্তাহে শুক্রবার ওদের বিয়ে, আর আজকে এঙ্গেজমেন্ট হলো। বাবার কথা ঈশা অবাক হলেও মনে মনে খুশি হয়েছে, কারণ সেও ইফরাতকে ভালোবেসে ফেলেছে। সূর্য রাগে আর একটা কথা না বাড়িয়ে হনহন করে বাড়ি থেকে বেরিয়ে গেল। ওদের বিয়েতে দুই পরিবার অনেক খুশি। আজ যেন সব খুশি ঈশাদের বাসায় এসে ভিড় করেছে। সব থেকে বেশি খুশি রফিক সাহেব। একমাত্র মেয়েকে এমন সুযোগ্য এক পাত্রের হাতে তুলে দিতে পেরে সেও খুব শান্তি পাচ্ছে। ইফরাতরা দুপুরের খাওয়া দাওয়ার পরে চলে গেছেন। ইফরাত অনেকবার কথা বলার চেষ্টা করছে ইস্যুর সাথে, কিন্তু মেয়েটা লজ্জায় রুম থেকে বের হয় নাই। রুমে বসে এগুলা ভাবছে আর ব্লাশ করছে ইস্যু। অবশেষে যাকে ভালো লাগছে তাকে হাজবেন্ড হিসেবে পাচ্ছে, এর থেকে বড় কিছু আর হয় নাকি দুনিয়াতে। নিচে কিছুর আওয়াজ পেয়ে নিজের ভাবনা জগৎ থেকে বেরিয়ে আসলো। তাড়াহুড়ো করে নিচে নামলো ঈশা। দেখতে পেল তার বড় কাকা আর কাকি সোফায় বসে তার বাবা মাকে কথা শোনাচ্ছে, আর তারা চুপচাপ মাথা নিচু করে আছে। বাহ, মেয়ের বিয়ে ঠিক করে ফেলেছো, আর আমরা জানি না? আমরা কি তোমাদের কেউ না রফিক? আরে এ তো বড় লোক বাড়িতে মেয়ের বিয়ে দিচ্ছে, সেই চাকচিক্যে তারা অন্ধ হয়ে যাচ্ছে। বুঝো না আমাদের কি চিনবে? সূর্যের মায়ের এইসব কথায় রাগ লাগছে ইস্যুর, তবুও চুপচাপ দাঁড়িয়ে শুনছে। তেমন কিছুই না ভাইজান, আজকে ভাইয়া ভাবি হঠাৎ এসে বলল এমন ভাবে আর না করতে পারি নাই, আপনাদের তো একটু পরেই জানাতাম। হইছে, এইবার তুমি থামো রাফিয়া, আর বলা লাগবে না। আমি জানি তোমার ভাই বড় লোক, আর এই কারণেই তোমার মেয়েকে আমাদের সূর্যের সাথে বিয়ে দিব না বলায় লামিয়ার সাথে বিয়ে ভেঙে দিয়ে সেই শোধ নিলে। আর যা মনে হচ্ছে ঈশার সাথে ওই ছেলের মনে হয় আগে থেকেই সম্পর্ক, তাই না? কি বলছেন ভাবি আপনি? এমন কিছুই না, এগুলো আপনার ভুল ধারণা। আর বলতে হবে না, এইভাবে আর আমার চুল পাকে নাই বইন, বুঝি আমি সব। অনেক হয়েছে চাচি, অনেক শুনেছি আর না। কি এখানে আমার বাবা মাকে ইনসাল্ট করতে আসছেন? হ্যাঁ, অনেক সহ্য করছি আপনাদের কটু কথা, আর না আপনাদের বলার প্রয়োজন মনে করি না আমি। আপনারা কারা? হ্যাঁ, আমার বাবাকে সবসময় ছোট করবেন আপনি বড় বলে? থামো তুমি ঈশা। আর রফিক, তোর মেয়ে এত অসভ্য, ঠিকঠাক শিক্ষা দিতে পারস নাই নাকি? বড় কাকার সাথে কিভাবে আচরণ করছে? আমার বাবা আমাকে সঠিক শিক্ষা দিয়েছেন বড় কাকা, বাট সরি টু সে আপনার মা আপনাকে সেই শিক্ষা দিতে পারেনি যে কিভাবে ছোট ভাইকে স্নেহ করতে হয়। আপনার সব কাজের খবর আমার কাছে আছে। শোনেন, আপনার মতো লোভী অসত্য আর আমার বাবা নয় যে অন্যের সম্পদ খাওয়ার জন্য মিথ্যা প্রতিশ্রুতি দিবে। আর চাচি, আপনার আবার অন্য মানুষের চরিত্রে সার্টিফিকেট দেওয়ার অনেক শখ, তাই না? আপনাকে একটা কথা আমার একটু ভালো লাগছে না, তবুও বলতে হচ্ছে যে আপনার মেয়ে যে ভাগছে সেই খবর কি আমার আম্মু জানা মতে গেছে? অনেক হয়েছে রফিক, আর না। তোদের মেয়ে আমাদের এভাবে অপমান করছে আর তুই কিছু বললি না? ইস্যু আম্মা, তুমি চুপ করো। ওরা তোমার বড় কাকা আর বড় কাকি হয়, এভাবে কথা বলো না তাদের। আব্বু, আমি তাদের এভাবে বলতে চাইনি। তারা তোমাদের অপমান করবে আর আমি মেয়ে হয়ে কিভাবে দেখব? যেমন মা তেমন হয়েছে মেয়ে, মারেরও চরিত্র যেমন তেমনই হয়েছে মেয়ে। একদম চরিত্রের সমস্যা। ভালোই হয়েছে আমার সূর্যের সাথে এর বিয়েটা ভেঙে। খবরদার চাচি, আপনি আর একবার আমার মাকে নিয়ে কিছু বললে ভুলে যাব আপনি আমার চাচি লাগেন। আর কি বললেন? আপনার ওই ছেলেকে আমি বিয়ে করতে চাই নাই, বরং বড় কাকা নিজে বিয়ের কথা বলেছে আমার বাবার ভাগের সম্পত্তির জন্য। অনেক হয়েছে, এইভাবে মেয়ে অপমান করছে আর বাপ মা মজা দেখছে। আমার মেয়ে হলে পিটিয়ে সোজা করে ফেলতাম। কি বলেন চাচি? আমি তো তাও তর্ক করছি। আর আপনার গুণধর ভালো মেয়ে যে আপনাদের মুখে চুনকালি মাখিয়ে পালিয়েছে, ও নিজের বেলায় 16 আনা, তাই না? আপনি এখনই আমাদের বাড়ি থেকে বের হয়ে যান, না হলে ঘাট ধাক্কা দিয়ে বের করব। ঈশার কাকা কাকির আগে ফুসফুস করতে করতে বেরিয়ে গেল বাড়ি থেকে। ইস্যু সোফায় তার বাবার পাশে বসলো। আমি খুবই দুঃখিত আব্বু, তোমাকে আর আম্মুকে এভাবে কেউ কিছু বললে আমি সহ্য করতে পারি না। তারা তোমাদের ভালোবাসলে, ভালো ব্যবহার করলে, স্নেহ করলে আমিও তাদের সম্মান করতাম। এভাবে বলা উচিত হয় না। শত হোক তারা তোমার গুরুজন। এই যে এইভাবে তোমাকে কথা শোনালো, এতে আমার খারাপ লেগেছে। আমার বড় ভাই আমি সম্মান করি, তাই তাদের মুখের ওপর কিছু বলতে পারি না, আর তার সুযোগ তারা নেই। থাক, এই নিয়ে বাপ মেয়ে মন খারাপ করে থাকবেন না। যাও ইস্যু, ঘরে গিয়ে এখন ঘুম দাও, সামনে বিয়ে না, আমার মেয়েকে সুন্দর দেখাতে হবে তো। ঘুম না দিলে বুঝি আমাকে সুন্দর লাগবে না আম্মু? দেখছো আব্বু কি বলে? না, আমার আম্মা যান এমনি অনেক সুন্দর, তবু আমার আম্মা যান ঘুমাইতে যান। অন্যদিকে সূর্যের বাবা মা তাদের বাড়িতে গিয়ে সোফায় বসে রাগে ফুসফুস করছে। তারা ভাবছে এইটুকু মেয়ে, তার এত সাহস কিভাবে হয় তাদের অপমান করার।
ঈশার থেকে এইভাবে অপমানিত হয়ে ফিরবে এটা ভেবে কখনোই ওই বাড়িতে যায় নাই। কথায় আছে, অন্যের জন্য গর্ত খুললেই সেই গর্তে নিজে পড়ে। তাদের ক্ষেত্রে সেটাই হয়েছে। তারা ভেবে গেছিল ঈশার মা বাবাকে অপমান করবে, অথচ অপমানের পাল্টা জবাব দিলে তা মেনে নিতে পারবে না। এক রত্তি মেয়ে, আর সে কিনা আমাদের এত বাজেভাবে অপমান করলো সূর্যের আব্বু। আমিও চিন্তা করছি এটা। এই ঈশা আর আগের ঈশা এর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আগে ঈশা আমাদের দেখলে মাথা উঁচু করে কথা বলতো না, আজ কি হলো এইভাবে অপমান করলো? সূর্য নিচে নেমে বাবা মায়ের কথা শুনে বুঝতে পারলো ওই বাসায় কেউ হয়তো তাদের অপমান করেছে। কিন্তু কাকা কাকি তো ওই ধরনের মানুষ নয় যে বড় ভাইয়ের সাথে বেয়াদবি করবেন। এগুলা তাহলে কে কি বলেছে যার জন্য মা বাবা রেগে আছে? কি হয়েছে তোমাদের? এত রেগে আছো কেন? তোমাদের কি কেউ কিছু বলেছে? সূর্যের কথা শুনে ওর মা একটু ন্যাকা কান্না শুরু করলো আর বলল, বাবা, তোর কথা শুনে আমরা শুধু রাফিয়াদের জিজ্ঞেস করছি, আমাদের কেন এসব জানায় নাই, আমরা কি পর নাকি? কিন্তু জানোস, আমাদের অনেক অপমান করছে ঈশা, আর এই বলছে তাদের বাড়ি থেকে বের না হলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে। কি ও এসব করছে তোমাদের সাথে? হ্যাঁ, আমি কি মিথ্যা বলছি? আর এও বলছে খুব ভালো করছে ওরা তোর সাথে ঈশাকে বিয়ে না দিয়ে। বাবা, ঈশা কতটা লোভী হয়ে গেছে দেখ। সূর্য ওখান থেকে নিজের রুমে চলে আসে। রুমের দরজা আটকে ফ্লোরে বসে পড়ে। আচ্ছা, ছেলেদের কি কাঁদতে আছে? সে কি ঈশাকে ভালোবেসে ভুল করেছে? সে তো খুব ভালোবাসতো ঈশাকে। ঈশা কেন তার ভালোবাসা বুঝলো না? ঈশার এক ছোটবেলার ছবিটা বুকে জড়িয়ে বসে আছে সূর্য। চোখের কোণ বেয়ে পড়ছে পানি। সেই ছোটবেলা থেকে সে ঈশাকে পছন্দ করত। যবে থেকে বুঝতে শিখেছে ভালো লাগা ভালোবাসা কি, যখন প্রথমবার শুনেছিল তার বাবা ঈশার সাথে তার বিয়ে ঠিক করে রেখেছে, তখন সূর্যের থেকে বেশি খুশি কেউ ছিল না। খুব ভালোবাসে সে ঈশাকে, কোনোদিন বলা হয়ে উঠল না। হাতের ফ্রেমটা জোরে ছুঁড়ে মারলো, সেটা ফ্লোরে পড়ে টুকরো টুকরো হয়ে ভেঙে গেল সূর্যের মনের মতো। ঈশা, তুই শুধু টাকাই দেখলি, আমার ভালোবাসা বুঝলি না। আমি যে খুব ভালোবাসি তোকে ঈশা। আমি তোকে ছাড়া কিভাবে থাকবো? তুই ইফরাতের টাকার জন্য কিভাবে ওকে বিয়ে করতে রাজি হতে পারলি ঈশা? এতদিন আমি কিছু বলি তোকে ভালোবেসে, কিন্তু এখন থেকে এই সূর্যের খারাপ রূপটাই দেখবি। তোর জীবন আমি নরক না বানিয়ে দিলে আমার নামও সূর্য না। সূর্যকে দেখে খুব অস্বাভাবিক লাগছে। সাইকোদের মতো কখনো কাঁদছে তো কখনো হাসছে। সূর্য কি ভাবছে বোঝা বড় দায় হয়ে যাচ্ছে। ঈশাকে ভুল বুঝে তার জীবন শেষ করে দিবে। ঈশা তো কোনো দোষ করেনি। অনেকক্ষণ হয়ে যাচ্ছে ঈশার ফোন বাজছে, আর ঈশা এমন ঘুম দিয়েছে যার জন্য ফোনের রিংটোনও শুনতে পারছে না। এদিকে ইফরাত কল দিতে দিতে বিরক্ত হয়ে যাচ্ছে। মেয়েটা আসার সময় তার সামনে আসলো না, এখন কলও তুলছে না। ও কি এই বিয়েতে রাজি নয়? বেচারা ইফরাত টেনশনে শেষ। আর ওইদিকে ঈশা তো ঘুম। শেষমেশ আরেকবার কল দিল। এবার ঈশা বিরক্ত হয়ে ফোন কোনো মতে রিসিভ করে কানে ধরলো আর ঘুমো ঘুমো কণ্ঠে বলল, হ্যালো, কে কে ভাই? এত রাতে আপনি একটা মেয়েকে কল দিয়ে তার ঘুমে ডিস্টার্ব করছেন? ইফরাত এবার আকাশ থেকে পড়ল। এখন রাত কোথায়, মাত্র না বিকেল হলো। আর ভাই বলছে মহারানী, নিশ্চিত সে ঘুমিয়ে আছে আর ফোন না দেখেই তুলছে। আমি আপনার ভাই না ম্যাডাম, মামা তো জামাই লাগি। যদি দয়া করে ঘুম থেকে উঠে সুন্দরভাবে আমার সাথে কথা বলিয়া আমাকে উদ্ধার করিতেন, আমি ধন্য হইতাম। ইফরাতের কণ্ঠ পেয়ে ঈশার ঘুম হাওয়া হয়ে গেল। লাফ দিয়ে উঠে পড়ল সে। মোবাইলের দিকে তাকিয়ে দেখে ইফরাতের নাম্বার। এবার সে নিজেকে মনে মনে গালি দিচ্ছে ফোন রিসিভ দেখে না করায়। লোকটা তাকে এভাবে লজ্জা দিবে? আসলে হয়েছে কি জানেন, আমি না ঘুমিয়েছিলাম আর দেখিনি যে কে কল দিয়েছে। তা তো বুঝতেই পেরেছি আমি। তা আমি আসার আগে আমার সাথে কথা বলা হয় নাই কেন, একটু শুনি। আজ প্রায় 2 দিন হয়ে গেছে ঈশাকে পাওয়া যাচ্ছে না। ঈশার বাবা এর মধ্যে হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি। ঈশার মায়ের অবস্থা অনেক খারাপ। এর মধ্যে ঈশার মাকেও ইফরাতদের বাসায় নিয়ে যাওয়া হয়েছে। ঈশার টেনশনে সবার অবস্থাই এখন করুন। কোনো খাওয়া দাওয়া কিচ্ছু নাই। ইফরাতকে দেখে বোঝা যায় দায় ওর মনে কি চলছে। এই 2 দিনের মধ্যে ইফরাত কিছু খায় নাই, হন্য হয়ে খুঁজছে কিন্তু পায় নাই। কেউ ভেবে পাচ্ছে না ঈশাকে কে কিডন্যাপ করলো। যদি টাকার জন্য কিডন্যাপ করা হয় তাহলে এখনো কেউ ফোনই করলো না কেউ। চিন্তায় মাথা ফেটে যাচ্ছে ইফরাতের। কোথায় তার ইস্যু? ইস্যু কই তুই? আমি যে পাগল হয়ে যাচ্ছি। কোথায় গেলে পাবো তোকে? লামিয়া নিজের রুমের দরজা আটকে পায়চারি করছে, এদিক থেকে ওদিকে হাঁটছে, আবার মাথায় হাত দিয়ে বসে কি যেন ভাবছে। আমি কি কাজটা ঠিক করলাম? আল্লাহ আমাকে মাফ করো। ঈশু এখন কোথায়? সূর্যের কথা শোনা আমার মোটেও উচিত হয় নাই। কল দিয়ে দেখি। লামিয়া সূর্যকে কলের পর কল দিয়ে যাচ্ছে, সূর্য রিসিভ করছে না।
লামিয়া তবুও থামছে না, আবার কল দিল। সূর্য বিরক্ত হয়ে লামিয়ার কল রিসিভ করলো। কি হয়েছে, এত কল কেন দিচ্ছ? তোমাকে না বলছি আমাকে এখন বেশি কল দিবে না? কি বলছো এসব? তুমি সূর্য, ইস্যু কই? হ্যাঁ, অনেক হয়েছে, মেয়েটাকে তুমি ছেড়ে দাও আর চলো, আমরা অনেক দূরে পালিয়ে যাব, আমাদের কেউ খুঁজে পাবে না। কি ইস্যু কই মানে? আমার কাছে ইস্যু আসবে কোথা থেকে? পাগল হইছো? আর আমি পালাবো কেন তোমার সাথে? আজীব। সূর্য কি বলছো? তুমি না আমাকে ভালোবাসো? আমি খুব ভালোবাসি সূর্য তোমাকে, এইভাবে বলো না প্লিজ। এটুকু বলে সূর্য ফোন কেটে দিল। লামিয়া স্তব্ধ হয়ে গেল এগুলো শুনে। নিজের ভালোবাসায় অন্ধ হয়ে সে কিভাবে পারলো ইস্যুর ক্ষতি করতে? তার ভাই যে ইস্যুকে খুব ভালোবাসে। ইফরাতের রুমে গিয়ে বলল, ভাইয়া, আমার তোমাকে কিছু বলার আছে। আমার এখন কথা শুনতে ভালো লাগছে না লামিয়া, তুই পরে আসিস, পরে শুনবো। এখন আমাকে একা ছেড়ে দে। ভাইয়া, আমি জানি ইস্যু কোথায় আছে, আমার কথা একটু শোনো। কি তুই জানোস? তাহলে এতদিন বলস নাই কেন? আজকে 2 দিন ধরে আমাদের অবস্থা তুই দেখিসনি? ভাইয়া, আমাকে ক্ষমা করে দে প্লিজ, আমি ভালোবাসে অন্ধ হয়ে গিয়েছিলাম। আমাকে সূর্য বলছি ইস্যুকে তার সাথে দেখা করাতে, যাতে সে ইস্যুকে আমার আর তার ব্যাপারে রাজি করাতে পারে। আমি অন্ধের মতো বিশ্বাস করে নেই যে সত্যি সে এই কাজ করবে। ওই দিন আমি ইস্যুকে নিয়ে ওর সাথে দেখা করাতে নিয়ে যাই মিথ্যে বলে। ওখানে যাওয়ার পর ইস্যু সূর্যকে দেখে অনেক রেগে যায়। আমি কনভিন্স করি, সূর্য অনেক ভালো ভালো কথা বলে ইস্যুকে রাজি করিয়ে নেয়, যাতে সে তোমাদের বলে সূর্যর সাথে আমার বিয়ের কথা। সূর্য আমাকে বাড়িতে নামিয়ে দিয়ে বলে ইস্যুকে সে বাসায় পৌঁছে দেবে। আমি ওর কথা মতো বাসায় চলে আসি। বিশ্বাস করো ভাইয়া, আমি জানলে কখনো এমন করতাম না। এখন সূর্য আমাকে বলছে সে আমাকে ভালোবাসে না, সে ইস্যুকে ভালোবাসে আর আজকে বিয়ে করবে। লামিয়ার কথা শুনে ইফরাত অবাক হয়ে যায়। এত কিছু হলো সে জানলো না। রাগ হচ্ছে বোনের উপর। তার কি করবে সে এখন? আমাদের ইস্যু আগেই সাবধান করে দিয়েছিল লামিয়া, তারপরেও এই ভুল কিভাবে করলি তুই? আমার ভুল হয়ে গেছে ভাইয়া, তুমি ইস্যুকে বাঁচাও। যেই নাম্বার থেকে কল আসছে ওইটা দে, থানায় দিলে তারা ট্র্যাক করে নিবে। কুইক। এক পুরনো বাসায় বেঁধে রাখা হয়েছে ইস্যুকে। ইস্যুর অবস্থা খুব খারাপ। দেখে বোঝা যাচ্ছে ইস্যুকে খুব মেরেছে। গাল কেটে রক্ত শুকিয়ে গেছে, গালে থাপ্পড়ের দাগ স্পষ্ট ফুটে আছে, চুলগুলো এলোমেলো চেয়ারের সাথে লেপ্টে আছে মেয়েটা। তখন ওইখানে সূর্য আসলো, এসে পাগলের মতো বিহেভ শুরু করলো। আই এম সরি ইস্যু পাখি, আমি তোকে অনেক কষ্ট দিয়েছি। কি করব বল, তুই তো আমার কথা শুনতেই চাস না। আমি তোকে খুব ভালোবাসি পাখি, তুই কেন আমার সাথে এমন করলি? তোমার কোথাও ভুল হচ্ছে ভাইয়া, আমি কিছু করিনি তোমার সাথে, আমাকে ছেড়ে দাও প্লিজ, আমার খুব কষ্ট হচ্ছে। অনেক কষ্ট হচ্ছে? আচ্ছা আমি ছেড়ে দিব, আগে বল আমাকে বিয়ে করবি এক্ষুনি তাহলে? ভাইয়া, আমি তোমাকে ভালোবাসি না, কিভাবে বিয়ে করব বলো? আমি ইফরাতকে ভালোবাসি। ইফরাতের নাম শুনতেই রেগে গেল সূর্য। ইফরাত? ইফরাত ছাড়া আর কোনো নাম নাই তোর? হ্যাঁ। ঈশাকে আবারও থাপ্পড় দিল। থাপ্পড়টা অনেক জোরে দেওয়ার কারণে ঈশা ওখানে জ্ঞান হারালো। 2 দিন ধরে ঈশাকে খাবার দেওয়া হয় নাই, তার উপর এত অত্যাচার মেয়েটা সহ্যই বা করবে কিভাবে? তুই কেন আমার ভালোবাসা বুঝোস না পাখি? আমি কতটা ভালোবাসি তোকে। ইফরাতের মধ্যে এমন কি আছে যা আমার মধ্যে নাই? ঈশার হাতের উপর হাত রেখে বলে যাচ্ছে, আমি তোকে মারতে চাই না, কিন্তু ইস্যু তুই আমাকে এত রাগিয়ে দিস কেন পাখি? একবার রাজি হয়ে গেলে তো আমি তোকে আর মারবো না, খুব ভালোবাসবো। তোকে মারলে তো আমার বেশি কষ্ট হচ্ছে পাখি। পানির বোতল নিয়ে ঈশার মুখে পানির ছিটা মারলো জ্ঞান ফেরানোর জন্য। ঈশা চোখ পিটপিট করে খুললো। তাকাতেই সূর্যকে দেখে অনেক ভয় পেয়ে গেল। ভয় পাবেই বা না কেন, কাল থেকে মেয়েটার সাথে যে ব্যবহারই না করলো। আমি শেষবারের মতো জিজ্ঞেস করছি ইস্যু, আমাকে বিয়ে করবি কি না? না, আমি তোমাকে ভালোবাসি না, তাহলে বিয়ে করার প্রশ্নই ওঠে না। আমি মরে গেলেও করবো না বিয়ে তোমাকে। এদিকে ইফরাত, হ্যালো স্যার, নাম্বার কি ট্র্যাক করতে পেরেছেন আপনারা? হ্যাঁ মিস্টার রিফাত, আমরা লোকেশন পেয়েছি, আপনাকে সেভ করছি। আমরা রওনা দিয়েছি, আপনিও আসুন। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে। এদিকে ইফরাত সবাইকে সব জানালে সবাই অবাক হয়ে যায়। লামিয়ার মা তো লামিয়াকে থাপ্পড় দিছে এগুলা শুনেন। অন্যদিকে তাহলে তুই আমাকে বিয়ে করবি না? ওকে ফাইন ইস্যু, তুই যদি এই সূর্যের না হোস তাহলে আর কারো হতে পারবি না, আমি হতে দিব না। পকেট থেকে ব্লেড বের করলো সে, আর ইস্যুর সামনে হাঁটু গেড়ে বসলো। কি 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 করতে চাইছো তুমি ভাইয়া? প্লিজ এমনটা করো না, আমাকে ছেড়ে দাও। তোকে তো মুক্তি দিব আমি এই জগৎ থেকে চিরতরে। ওপারে ভালো থাকিস আর আমার জন্য অপেক্ষা করিস জান। হাতের ব্লেড দিয়ে ঈশার ডান হাতের রগের উপর জোরে টান মারলো। ব্যথায় ঈশা চিৎকার দিয়ে উঠলো।
হাত থেকে অনর্গল রক্ত ঝরা শুরু করলো। সূর্য চিৎকার করে কান্না করা শুরু করলো আর বলতে লাগলো, আমাকে কেন ভালোবাসলি না তুই? আজকে আমার কথা শুনলে আমাদের গল্পটা ভিন্ন হতে পারতো। কোথায় আপনি ইমরান? দেখেন আপনার ইস্যুর খুব কষ্ট হচ্ছে, প্লিজ আমাকে বাঁচিয়ে নিন। খুব কষ্টে আবছা আবছা এই কথাগুলো আওড়াচ্ছে ইস্যু। ইস্যুর মনে হচ্ছে সে আর বাঁচবে না, তার সময় শেষ হয়ে যাচ্ছে। ধীরে ধীরে জ্ঞান হারাচ্ছে সে। আমাকে বিয়ে করতে কেন অস্বীকার জানালি তুই ইস্যু? ইফরাতের টাকা দেখে আজ বিয়ে তুই না ভাঙলে তোর সাথে আমার তাহলে এত কিছু হতো না। আমিও রাগ করে বাবার কথায় লামিয়াকে দেখতে যেতাম না, শুধু তুই না বলায়। আমার দোষ নাই ভাইয়া, তুমি সত্যি না জেনে এই কাজ করলা। আমার কথা বলতে কষ্ট হচ্ছে, না হয় আমি বলতাম তোমাকে সব। যাই হোক, এইসবের জন্য অনেক পস্তাবা তুমি ভাইয়া। ইস্যু জ্ঞান হারিয়ে ফেলছে। ইস্যুর কথা সূর্য অবাক। কোনো সত্য সে জানে না। কিসের সত্যি কথা না জানার কথা বললো? ইস্যুর কাছে গিয়ে ইস্যুকে উঠানোর চেষ্টা করছে। এই ইস্যু, তাকা। কিসের কথা বলস তুই? পুরো কথা বল। তাকা বলছি তুই। কে তাকাচ্ছিস না কেন? ইস্যু, শুনতে পাচ্ছিস আমার কথা? হায় আল্লাহ, আমি এসব কি করলাম? এতক্ষণে ইফরাত ও পুলিশ নিয়ে সবাই চলে এসেছে এখানে। ইফরাত ইস্যুর অবস্থা দেখে দরজার সামনেই দাঁড়িয়ে আছে। সে স্তব্ধ হয়ে গেছে। সূর্যও চুপচাপ বসে আছে, তার মুখে কোনো কথা নাই। পুলিশরা দ্রুত এগিয়ে গেল। ইস্যুর নাকের সামনে আঙুল দিয়ে চেক করলো, এখনো নিঃশ্বাস নিচ্ছে। মিস্টার রিফাত, ওনাকে দ্রুত হসপিটালে নেওয়ার ব্যবস্থা করতে হবে, না হলে ওনাকে বাঁচানো যাবে না। ইফরাতের ধ্যান ফিরে আসতে সে ইস্যুকে কোলে তুলে নেয় আর বেরিয়ে যায় ওখান থেকে। পুলিশ সূর্যকে ধরে নিয়ে যাচ্ছে, কিন্তু সূর্য কিচ্ছু বলছে না। ইস্যুকে হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা প্রথমে চিকিৎসা করতে চান নাই। ডাক্তাররা ভেবেছেন সুইসাইড কেস, তাই পুলিশকে ইনফর্ম করা লাগবে। ইফরাত ওসি সাহেবকে কল লাগিয়ে ডাক্তারের সাথে কথা বলিয়ে দেন। ডাক্তাররা তৎক্ষণাৎ ইস্যুর চিকিৎসা শুরু করেন। অনেকটা রক্ত বেরিয়ে যাওয়ায় ইস্যুকে রক্ত দেওয়া লাগবে। এতক্ষণে বাড়ির সবাই চলে আসছে সেখানে। ইস্যুর মা কিছু বলছে না। কি বা বলবে, সব যে তার ভাবনার বাহিরে হচ্ছে। ইফরাত সাহেব, আমাদের এক্ষুনি এ পজিটিভের এক ব্যাগ রক্ত লাগবে। রোগীর শরীর থেকে অনেক রক্ত বের হয়ে গেছে। আমার রক্তের গ্রুপ এবি পজিটিভ। ডাক্তার, আমি রক্ত দিব। ইস্যুকে লামিয়া রক্ত দেয়। সেই সকালে এনে ভর্তি করা হয়েছে আর এখন বিকাল। ইস্যুকে কেবিনে অনেক আগেই শিফট করা হয়েছে, এখনো জ্ঞান ফিরে নেয়। ইস্যুর পাশে ইস্যুর হাত ধরে বসে রয়েছে ইফরাত। ছেলেটা অনেক ভয় পেয়ে গিয়েছিল, যে ভাবছে সে তার ইস্যুকে হারিয়ে ফেলছে। ইস্যুর জ্ঞান ফিরছে, সে তার আঁখি পলক ধীরে ধীরে মেলে দেখলো ইফরাত তার হাত ধরে বসে আছে, তার চোখ থেকে পানি পড়ছে। আমি জানতাম না তুই ইফরাত যে এইভাবে মেয়ের মতো কান্না করতে পারে। ইস্যুর আওয়াজ পেয়ে মাথা তুলে তাকায় সে। ইস্যুর জ্ঞান ফিরে খুশি হয়ে যায় ইফরাত। ইস্যুর কপালে চুমু এঁকে দেয় সে। আমি ভয় পেয়ে গিয়েছিলাম। এক মুহূর্তের জন্য মনে হয়েছিল আমি হারিয়ে ফেলেছি তোমাকে। ধুর, আমি জানতাম আমাকে বাঁচাতে তুমি আসবে, কিন্তু এত দেরি করবে জানতাম না। আচ্ছা, রাগ করো না। সরি, আমি ভাবি নাই এমন কিছু করবে সূর্য। হ্যাঁ, ও হ্যাঁ, সূর্য ভাইয়া কই আপনি? প্লিজ আমাকে বাসায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন, আমার ভালো লাগছে না। সূর্য থানায় আছে এখন। দাঁড়া, ডক্টর আসুক, চেক আপ করুক, দেন কি বলে দেখি। নার্স, ডাক্তারকে ডেকে নিয়ে আসুন, আর বাহিরে সবাইকে আসতে বলুন। ইফরাতের কথা নার্স চলে যায়। তখন ঈশার মা, লামিয়া, মামি সবাই কেবিনে চলে আসেন। ঈশার মা এসে ঈশাকে ধরে কান্নাকাটি শুরু করে দেয়। আরে আম্মা, এভাবে কান্না করছেন কেন? আবার কিছু হয়নি তো? ধুর, কান্না করলে আমারই পচা লাগে দেখতে। মেয়ে যে এই অবস্থায় এই কথা বলবে, রাফিয়া বেগম কান্না থামিয়ে বললেন, তোর দুষ্টুমি কি কমবে না? সিরিয়াস টাইমেও এত দুষ্টামি? থাক না রাফিয়া, এত বড় একটা বিপদ থেকে বেঁচে গেল। মেয়েটা একটু দুষ্টুমি না করলে কি হয়? আম্মু ও ফুপি, তোমরা বাসায় যাও, আমি ইস্যুকে নিয়ে পরে আসবো। আঙ্কেল বাসায় একা আছেন। লামিয়া, তুই থাক আর তোমরা যাও। আমি ডাক্তার থেকে ইস্যুর খাবারের রুটিন জেনে তোমাকে মেসেজ করে দিব আম্মু। আচ্ছা, তাহলে গেলাম। ওর খেয়াল রাখিস আর জানাস। ঈশার মামি আর মা চলে গেলেন। ডাক্তার এসেও দেখে গেছেন। মেডিসিন আর খাবারের রুটিন দিয়ে ডিসচার্জও দিয়ে দিয়েছি ইস্যুকে। বাড়ি ফেরার জন্য ইস্যুকে নিয়ে গাড়িতে বসালো লামিয়া, আর ইফরাত সামনে বসে ড্রাইভিং করছে। আমাকে মাফ করে দেয় না বনু, আমি বুঝতে পারি নাই যে এত কিছু হবে। এতে তোমার দোষ নেই আপু। হ্যাঁ, সূর্য ভাইয়া যেমন আমাকে ভালোবাসছে, তেমনি তুমিও ভাইয়াকে ভালোবাসছো। ভালোবাসা ভুল না, তবে অন্ধের মতো বিশ্বাস করা বোকামি। আজকে বাড়ি এসেছে ইস্যুর 3 দিন হয়ে গেল। সময় কিভাবে কিভাবে যেন শেষ হয়ে যায়, বোঝাই যায় না। আর এই 3 দিনেই ইফরাতের প্রতি ইস্যুর ভালোবাসা দ্বিগুণ বেড়েছে। ইস্যুর সব খেয়াল ইফরাত রাখছেন। বাসায় আসার দ্বিতীয় দিন সূর্যকে নিয়ে এসেছিল ঈশার কাকা কাকি। সূর্যকে সব বলা হয়েছে যে সূর্যকে তার বাবা মা ভুল বুঝিয়েছে। ওই দিন সূর্যকে অনেক বুঝিয়েছে ঈশা।
ভালোবাসা ভুল না, তবে কিছু করার আগে সব জেনে নিতে হয়। সূর্য মাপ চায় ঈশা আর লামিয়ার কাছে। সূর্যের মানসিক সমস্যা বলে ধারণা করেছেন সবাই, এই জন্য মেন্টাল অ্যাসাইলামে সূর্যকে কিছুদিন রাখার পরামর্শ দিলেন সবাই। সূর্যও মেনে নিল, কারণ সে স্বাভাবিক হলে কখনোই ঈশাকে এভাবে মারার কথা ভাবতে পারতো না। সূর্যের মা বাবা নিজেদের করা কাজে অনুতপ্ত হন আর সবার কাছে ক্ষমা চেয়ে চলে যান। দুনিয়াটা বড্ড আজীব। প্রথমে কেউ কিছু বুঝতেই চায় না, আর যখন তারা বুঝে তখন অনেক দেরি হয়ে যায়। সূর্য যদি তার মা বাবাকে এতটা বিশ্বাস না করে সবকিছু সত্যতা যাচাই করত, তাহলে আজকে তাদের গল্পও ভিন্ন থাকতো। কারো প্রতি কারো অনুভূতি কম না। যেমন ঈশুর অনুভূতি ইফরাত আর সূর্যের অনুভূতি ঈশা ছিল, সেভাবেই লামিয়ার অনুভূতিও সূর্য ছিল। পৃথিবীতে সবার ভালোবাসা পূর্ণতা পায় না, হয়তো এটাই নিয়ম। এত কিছু ভাবতে চায় না। আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ রাত ঈশুর কাছে। আজকে সেই কাঙ্ক্ষিত রাত। আজ সন্ধ্যায় ঈশু আর ইফরাতের বিয়ে সম্পূর্ণ হয়েছে। আজ তাদের বাসর রাত। ঈশু তার প্রিয়তমা ভালোবাসার জন্য অপেক্ষা করে যাচ্ছে। রাত 12:30। সব ঝামেলা শেষ করে রুমে আসতে আসতে অনেকটাই দেরি হয়ে গেছে ইফরাতের। ঈশু যে তার জন্য অপেক্ষা করছে। রুমে ঢুকতে ঈশু ইফরাতকে সালাম করলো। এই যে সাহেব, সালাম করলাম, আমার সালামি কোথায়? কি মেয়েরে বাবা, বাসরাতে সালাম করে সালামি চাচ্ছে? এত কিছু জানি না, সালাম করেছি, সালামি দেন। ইফরাত এবার তার রুমের আলমারি থেকে কতগুলো গিফট বক্স বের করে ঈশুকে ধরিয়ে দিয়ে বলল তার সালামি। ঈশু অবাক এত গিফট দেখে। ইস্যু যাও তো, ফ্রেশ হয়ে আসো। এত ভারী মেকআপ নিয়ে বসে থাকতে হবে না তোমার। সত্যি বলতে ঈশুর অনেক অস্বস্তি হচ্ছিল এগুলো নিয়ে বসে থাকতে। ইফরাতের কথায় সে আলমারি থেকে একটা কালো রঙের শাড়ি নিয়ে ফ্রেশ হতে চলে গেল। ইফরাত ও রুমের মধ্যে চেঞ্জ করে নিল। ঈশু বেরোতেই ইফরাত হাঁ করে ঈশুর দিকে তাকিয়ে রইল। কালো রঙের শাড়িতে সত্যি ঈশুকে অপরূপ সুন্দরী লাগছে। ইফরাত ঈশুর একটি হাত আলতো করে ধরে নিজের রুমের বারান্দায় চলে গেল, যাকে ছোট ছাদও বলা যায়। সেখানে চাঁদের আলো এসে পড়ছে। ইফরাত ফ্লোরে বসে পড়লো এবং ঈশাকে ইশারায় তার পাশে বসতে বলল। ঈশুও তার শাড়িটা সামলে নিয়ে ইফরাতের পাশে বসলো। ইফরাত আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে নরম গলায় বলল, জানো ইস্যু, আমি তোমাকে কতটা ভালোবাসি তা কখনো বোঝাতে পারবো না। আর 10টা মানুষের মতো নিজের অনুভূতি আমি প্রকাশ করতে পারি না। তোমাকে ভালোবাসার পর প্রতিটা সময় তোমাকে হারানোর ভয়ে ভয়ে পার হয়েছে। সেদিন তোমাকে ওই রক্তাক্ত অবস্থায় দেখে কিছু সময়ের জন্য আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছিল। আমার সব অনুভূতি, আমার সব ভালোবাসা শুধু তোমাকে ঘিরে ইস্যু। তোমাকে ছাড়া আমি বাঁচার কথা কল্পনাও করতে পারি না। ঈশু ইফরাতের কাঁধে নিজের মাথাটা রাখলো এবং তার হাতটি শক্ত করে জড়িয়ে ধরে কাপা গলায় বলল, আমিও তোমাকে খুব ভালোবাসি। আমি মুখে কখনো বলিনি, কিন্তু হ্যাঁ, অনেক আগে থেকেই মনে মনে তোমাকে ভালোবাসতাম। আমি ভেবেছিলাম ভালোবাসলেই বুঝি সব ভালোবাসা পূর্ণতা পায় না, হয়তো আমারটাও পাবে না, কিন্তু আল্লাহর উপহার হিসেবে তোমাকে আমার জীবনে দেবেন তা আমি ভাবতেও পারিনি। আমার সবটা জুড়ে শুধুই তুমি। ইফরাত আলতো করে ঈশাকে নিজের বুকের সাথে আরো জড়িয়ে নিল। চাঁদের আলোয় দুই হৃদয়ের সমস্ত কষ্ট আর ভয় দূর হয়ে গেল। পরদিন সকালে ঈশুর ঘুম ভাঙলো পাখির কিচিরমিচির শব্দে। সে চোখ মেলে দেখলো সে ইফরাতের বুকেই ঘুমিয়ে আছে। ইফরাত তখনও গভীর ঘুমে মগ্ন। ঈশু আলতো করে ইফরাতের কপাল থেকে এক গোছা চুল সরিয়ে দিয়ে মুচকি হাসলো। সে বিছানা থেকে নেমে ফ্রেশ হয়ে একটি লাল রঙের সুতির শাড়ি পরে নিল। রান্নাঘরে গিয়ে দেখলো তার মামি ইতিমধ্যে সকালের নাস্তা তৈরিতে ব্যস্ত। ঈশাকে দেখে তিনি হাসি মুখে এগিয়ে এলেন। আরে ইস্যু, এত সকালে উঠে পড়লে কেন মা? শরীর কেমন আছে এখন? হাতের ব্যথাটা কি কমেনি? না মামি, আমি এখন একদম ঠিক আছি, হাতটাও অনেকখানি ভালো। আমি আপনাকে নাস্তা বানাতে সাহায্য করি? একদম না, আজ তুমি কোনো কাজ করবে না। টেবিলে গিয়ে বসো, আমি নাস্তা দিচ্ছি। আর ইফরাতকেও ডেকে তোলো। ঈশু ড্রয়িং রুমে আসতেই দেখলো ইফরাত চোখ ডলতে ডলতে রুম থেকে বের হচ্ছে। তার পরনে একটা হালকা নীল রঙের ট্রাউজার আর টি শার্ট। ঈশাকে লাল শাড়িতে দেখে ইফরাত দরজার সামনেই থমকে দাঁড়িয়ে গেল এবং এক দৃষ্টিতে তাকিয়ে রইল। ঈশু ইফরাতের এমন তাকানো দেখে লজ্জায় ওনার কোনাটা আঙুলে জড়াতে জড়াতে বলল, এভাবে রাস্তার মাঝখানে ভূতের মতো দাঁড়িয়ে আছেন কেন? ফ্রেশ হয়ে আসুন, মামি নাস্তায় ডাকছে। ইফরাত দ্রুত ঈশার কাছে এগিয়ে এলো এবং চারপাশটা একবার দেখে নিয়ে ঈশার কান্নায় বোঝা চোখে নিচে আলতো করে আঙুল ছুঁয়ে ফিসফিস করে বলল, কাল রাতে চাঁদের আলোয় আমার বউকে যতটা সুন্দর লাগছিল, আজ সকালে রোদে যেন তার চেয়েও বেশি মায়াবী লাগছে। কিন্তু এই যে আছেন, আসুন বলা হচ্ছে কেন? কাল রাতে তো তুমি করে কথা হচ্ছিল, আজ আবার পর হয়ে গেলাম নাকি? ঈশা লজ্জায় মুখ লাল করে ইফরাতের বুকে একটা হালকা ধাক্কা দিয়ে, ধুর, যাতা বলবেন না তো। ড্রয়িং রুমে মামি আছে, কেউ দেখে ফেলবে। যান, ফ্রেশ হয়ে আসুন। ইফরাত আনমনে হেসে ফেলে বাথরুমের দিকে চলে গেল।
ইস্যু সোফায় বসে নিজের বুকের ধকধকানি থামানোর চেষ্টা করতে লাগলো। ঠিক তখনই কলিং বেল বেজে উঠলো। ইস্যু গিয়ে দরজা খুলতেই দেখলো লামিয়া দাঁড়িয়ে আছে। লামিয়ার চোখ দুটো ফোলা, দেখেই বোঝা যাচ্ছে সে রাতে অনেক কেঁদেছে। ঈশাকে দেখে লামিয়া মাথা নিচু করে নিল। লামিয়া ভেতরে ঢুকতে গিয়েও দরজার সামনে ইতস্তত করে দাঁড়িয়ে রইল। ইস্যু লামিয়ার এই অবস্থা দেখে তার একটা হাত জড়িয়ে ধরে ঘরের ভেতর টেনে নিয়ে এলো এবং নরম গলায় বলল, কিরে আপু, দরজার সামনে এভাবে দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে আয়। কালকের পর থেকে তুই আমার সাথে একটা কথাও বলিসনি। তুই কি এখনো নিজেকে দোষী ভাবছিস? ইস্যু, আমি তোদের এত বড় ক্ষতি করতে চেয়েছিলাম। সূর্যের ওই মিথ্যে ভালোবাসার জালে অন্ধ হয়ে আমি তোকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলাম। আমার জন্য ছোট চাচা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আমি তোদের সামনে কোন মুখে দাঁড়াবো তা ভেবে পাচ্ছিলাম না রে। লামিয়ার কথা শেষ হতেই ইফরাত ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে চলে এলো। লামিয়াকে কাঁদতে দেখি ইফরাতের মুখের ভাব কিছুটা গম্ভীর হলো, তবে সে বোনের পাশে এসে তার মাথায় হাত রাখলো। লামিয়া, মানুষ ভুল করতেই পারে, কিন্তু তুই যে সময় মতো সত্যটা আমাকে জানিয়েছিস তার জন্যই আজ ইস্যু আমার পাশে অক্ষত অবস্থায় বসে আছে। তুই নিজেকে আর কষ্ট দিস না, আমরা তোকে ক্ষমা করে দিয়েছি। ভাইয়ের মুখে ক্ষমার কথা শুনে লামিয়া ইফরাতকে জড়িয়ে ধরে ঢুকরে কেঁদে উঠলো। ইস্যুও তাদের পাশে এসে লামিয়ার পিঠে হাত বুলিয়ে দিতে লাগলো। পারিবারিক এই আবেগঘন মুহূর্তটি ড্রয়িং রুমের বাতাসকে হালকা করে দিল। নাস্তা খাওয়ার পর ইফরাত ঈশাকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাওয়ার প্রস্তুতি নিল, কারণ ঈশার হাতে ড্রেসিং পরিবর্তন করতে হবে। গাড়িতে বসার পর ইফরাত ঈশার দিকে তাকিয়ে বলল, ইস্যু, মেন্টাল অ্যাসাইলাম থেকে আজ সকালে ফোন এসেছিল। সূর্যের চিকিৎসা শুরু করা হয়েছে। ডাক্তাররা বলেছেন ওর অবস্থা খুব একটা ভালো নয়। ও নাকি সারাক্ষণ নিজের মনেই তোমার নাম ধরে চিল্লিয়ে ওঠে। সূর্যের কথা শুনে ঈশার মনটা কিছুটা ভারী হয়ে গেল। সে জানলার বাইরে তাকে একটা দীর্ঘশ্বাস ফেলে শান্ত গলায় বলল, সূর্য ভাইয়া মানুষটা খারাপ ছিল না ইফরাত, কিন্তু ওনার মা বাবার দেওয়া ভুল শিক্ষা আর লোভ ওনার মাথা পুরো নষ্ট করে দিয়েছেন। উনি যদি সঠিক সময় সঠিক গাইডলাইন পেতেন তবে আজ ওনাকে এই অবস্থায় পাগলাগারো দিয়ে থাকতে হতো না। আমি আল্লাহর কাছে দোয়া করি উনি যেন দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসেন। ইফরাত ঈশারের সহমর্মিতা ও বিশাল মনের দিকে তাকিয়ে মনে মনে আরো একবার ঈশার প্রেমে পড়ে গেল। সে ঈশার সুস্থ হাতটি নিজের হাতের মুঠো নিয়ে আলতো করে চাপ দিল। দেখতে দেখতে বিয়ের পর 1 সপ্তাহ কেটে গেল। ঈশার হাতের ক্ষত এখন অনেকটাই শুকিয়ে এসেছে। আজ ঈশাদের বাড়িতে একটি ছোটখাটো পারিবারিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে ঈশার বাবা মা এবং বড় কাকা চাচিও এসেছেন। সূর্যকে মেন্টাল অ্যাসাইলামে পাঠানোর পর সূর্যের বাবা মা নিজেদের ভুল বুঝতে পেরেছেন। তারা আজ রফিক সাহেবের সামনে হাত জোড় করে দাঁড়িয়ে আছেন। রফিক, আমাকে মাফ করে দে ভাই। ধনের লোভে অন্ধ হয়ে আমি তোদের কত কষ্ট দিয়েছি। আজ আমার নিজের ছেলেই আমার পাপের শাস্তি ভোগ করছে। আমি তোদের বড় ভাই হওয়ার যোগ্য নই। বড় ভাই, আপনি এমন করবেন না। রক্তের সম্পর্ক কখনো মুছে যায় না। আপনি ভুল বুঝতে পেরেছেন, এটাই আমার জন্য অনেক বড় পাওয়া। সূর্য খুব দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে, আপনি চিন্তা করবেন না। ঈশা আর ইফরাত ড্রয়িং রুমের এক কোণে দাঁড়িয়ে বড়দের এই মিল দেখছিল। ইস্যুর চোখ দুটো আনন্দে ভিজে উঠল। ইফরাত ঈশার চোখের জল ওড়না দিয়ে আলতো করে মুছে দিয়ে মুচকি হেসে বলল, দেখেছো ইস্যু, ঝড়ের পর আকাশ যেমন পরিষ্কার হয়ে যায়, আমাদের জীবনেও সব ঝড় কেটে গিয়ে এখন কেমন শান্তির আলো ফুটে উঠেছে। হ্যাঁ ইফরাত, আল্লাহ যা করেন সব ভালোর জন্যই করেন। আমাদের এই ভালোবাসার পথটা অনেক কঠিন ছিল, কিন্তু শেষটা যে এত সুন্দর হবে তা আমি কখনো ভাবিনি। রাত বাড়ার সাথে সাথে চারপাশের কোলাহল একদম শান্ত হয়ে এলো। ঝিরিঝিরি ঠান্ডা হাওয়া বারান্দার হালকা পর্দাগুলোকে দুলিয়ে দিয়ে ঘরের ভেতর এক মায়াবী পরিবেশ তৈরি করছিল। ইস্যু ফ্রেশ হয়ে আয়নার সামনে এসে দাঁড়ালো। চুলগুলো ভেজা অবস্থায় পিঠের উপর মেলানো, সেখান থেকে 2-1 ফোঁটা জল তার পিঠ ছুঁয়ে গড়িয়ে পড়ছে। পরনে একটি পাতলা বেগুনি রঙের জর্জেট শাড়ি, ঠোঁটে হালকা লিপস্টিক আর কপালে একটা ছোট্ট কালো টিপ। বাসরাতের চেয়েও আজ ইস্যুর বুকের ভেতর কেমন যেন এক তীব্র আকুলতা কাজ করছে। ঠিক তখনই ঘরের দরজা খোলার মৃদু আওয়াজ হলো। ইফরাত ঘরে ঢুকে দরজাটা আটকে দিল। তার পরনে কালো রঙের একটি সিল্কের পায়জামা পাঞ্জাবি। আয়নায় ইস্যুর এই রূপ দেখে ইফরাতের পায়ের গতি যেন ঘরের মাঝখানেই থমকে গেল। সে পলকহীন চোখে ঈশার দিকে তাকিয়ে রইল। ঈশা আয়নায় ইফরাতের দৃষ্টি দেখে লাজুক হেসে মাথা নিচু করে বলল, এভাবে দরজার সামনে দাঁড়িয়ে কি দেখছেন? ঘরে আসবেন না? ইফরাত কোনো কথা না বলে ধীর পায়ে ইস্যুর একদম পেছনে এসে দাঁড়ালো। ইস্যুর ভেজা চুলের সুবাস আর চন্দনের পারফিউমের গন্ধ ইফরাতের মনের ভেতরের সমস্ত নিয়ন্ত্রণ কেড়ে নিল। সে আলতো করে নিজের দুটি শক্ত হাত দিয়ে ইস্যুর নরম কোমর জড়িয়ে ধরল এবং ঈশাকে নিজের চওড়া পিঠের সাথে একদম লেপটে নিল। ইস্যু আচমকা এই উষ্ণতায় শিউরে উঠল।
এবং চোখ দুটো বন্ধ করে ইফরাতের হাতের উপর নিজের হাত জোড়া শক্ত করে চেপে ধরল। ইফরাত ইসুর কানের লতিতে নিজের ঠোঁট ছুঁয়ে ফিস করে ভারী গলায় বলল, আজ তোমাকে কোনো আছেন বা আসন বলতে দেব না ইস্যু। আজ শুধু আমি আর তুমি। তোমাকে এত কাছে পাওয়ার জন্য এই দুটো দিন আমার কাছে 2 যুগের মতো কেটেছে, তা কি তুমি জানো? ইফরাতের ঠোঁটের উষ্ণ ছোঁয়া ইসুর ঘাড়ে লাগতেই তার পুরো শরীরে এক তীব্র কাঁপন সৃষ্টি হলো। সে কোনো রকমে নিজের আকুলতা সামনে নিয়ে ঘুরে ইফরাতের মুখোমুখি দাঁড়ালো। ইফরাতের চোখের দিকে তাকাতেই ইসু দেখলো সেখানে শুধু তার জন্য এক সমুদ্র ভালোবাসা আর তীব্র অধিকার বোধ চকচক করছে। ইসু ইফরাতের পাঞ্জাবির কলারটা নিজের আঙুলে জড়িয়ে ধরে লাজুক চোখে তাকিয়ে মৃদু স্বরে বলল, আমি তো আপনার সামনেই আছি ইফরাত, তাহলে এত অস্থির হচ্ছেন কেন? আমি তো আর কোথাও হারিয়ে যাচ্ছি না। ইফরাত ঈশার এই মিষ্টি কথা শুনে আর নিজেকে ধরে রাখতে পারল না। সে এক ঝটকায় ঈশাকে নিজের আরো কাছে টেনে নিল, যার ফলে দুজনের বুকের ধকধকানি একে অপরের সাথে মিশে গেল। ইফরাত ঈশার মুখটা নিজের 2 হাতের মুঠোয় নিল এবং তার ভেজা ঠোঁটের ওপর নিজের বৃদ্ধা আঙ্গুল দিয়ে আলতো করে স্লাইড করতে করতে গভীর কণ্ঠে বলল, হারিয়ে যাওয়ার ভয়টা আমার মন থেকে কখনো যাবে না ইস্যু। যেদিন তোমাকে ওই রক্তাক্ত অবস্থায় দেখেছিলাম সেদিন আমার কলিজাটা ছিঁড়ে গিয়েছিল। আজ তোমাকে এই হালাল সম্পর্কে নিজের বিবাহিত স্ত্রী হিসেবে আমার বুকে জড়িয়ে ধরে মনে হচ্ছে আমি যেন কোনো স্বপ্ন দেখছি। বলো ইস্যু, তুমি শুধুই আমার। ইসুর চোখের কোণ দিয়ে আনন্দের এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। সে ইফরাতের চোখের তীব্র প্রেমের গভীরতায় নিজেকে সম্পূর্ণ সঁপে দিল এবং তার গলার 2 পাশে নিজের হাত দুটো জড়িয়ে ধরে আবেগী গলায় বলল, আমি শুধুই তোমার ইফরাত, এই জীবনেও তোমার, আর যদি ওপারে কোনো জীবন থাকে সেখানেও আমি শুধু তোমার বুকেই নিজের ঠিকানা খুঁজে নেব। তোমাকে আমি আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। ইসুর মুখে এই প্রথম সরাসরি ভালোবাসার এমন চরম স্বীকারোক্তি শুনে ইফরাতের মনের সব বাঁধ ভেঙে গেল। সে আর এক মুহূর্ত দেরি না করে মাথা নিচু করে ইসুর গোলাপি ঠোঁটের ওপর নিজের ঠোঁট ডুবিয়ে দিল। ইসু প্রথমটায় তীব্র আবেগে শিউরে উঠল, পরক্ষণেই ইফরাতের চুলগুলো নিজের আঙুলে শক্ত করে চেপে ধরে এই গভীর ও চরম ভালোবাসার মিলনে সাড়া দিল। ঘরের হালকা ডিম লাইটের আলো আর বাইরের ঠান্ডা হাওয়া যেন তাদের এই স্বর্গীয় প্রেমের সাক্ষী হয়ে রইল। বেশ কিছুক্ষণ পর ইফরাত ঈশার ঠোঁট থেকে নিজের ঠোঁট সরিয়ে নিল এবং ঈশাকে একটানে নিজের কোলে তুলে নিল। ইসু লজ্জায় লাল হয়ে ইফরাতের বুকে নিজের মুখটা লুকিয়ে নিল। ইফরাত ঈশাকে কোলে নিয়ে এই রুমের মাঝখানে নরম বিছানার দিকে এগিয়ে গেল। অবসান হলো সমস্ত ঝড়, কষ্ট আর অপূর্ণতার। শুরু হলো ঈশা ও ইফরাতের আজীবন একসঙ্গে রাজত্ব করার এক চরম রোমান্টিক ও ভালোবাসাময় মধুর অধ্যায়। সমাপ্ত।